আজকের ক্লাসটা হবে মূলত ফটোশপ ফর অল। আজকের ক্লাসটা শিরোনাম হচ্ছে সবার জন্য ফটোশপ। অর্থাৎ আমরা আমাদের টোটাল প্যাকেজটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যার নিয়ে মূলত আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকি। তো আজকের ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করলাম, আমরা যেহেতু প্রথমে ক্লাস শুরু করি ফটোশপ দিয়ে। তো ফটোশপ এটা এমন একটি অ্যাপ্লিকেশন যেটা বর্তমানে সব ক্যাটাগরির মানুষেরই কি হয় প্রয়োজন, সব ক্যাটাগরি। আপনি গ্রাফিক ডিজাইনার হন বা না হন, আপনি জেনারেল এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার কিন্তু প্রয়োজন বিভিন্ন কারণে, কোনো না কোনো কাজে প্রয়োজন হবে। তারপর যেই ক্যাটাগরিতে থাক না কেন ফটোশপটা মোটামুটি সবার জন্য কমন লাগেই। এবং এখানে ফটোশপটার জন্ম হচ্ছে 1992 সালে। 1992 থেকে আজকে পর্যন্ত প্রায় 26 বছর। এই 26 বছরের প্রতিটি দিনই ফটোশপটা কিন্তু দিন দিন আপডেটেড হচ্ছে, এবং এটা আপডেট হতে হতে এর এতগুলো ফিচার যা আপনি 3 মাস 6 মাসে শেষ করার মতো না, এতগুলো ফিচার আছে। এখন আজকে আমি একটি ক্লাসে কভার দেওয়ার চেষ্টা করব মিনিমাম আমাদের যেটা বললাম কমন হিসেবে যা লাগে সবার, ওই বিষয়গুলো আমি আজকে কভার দেওয়ার চেষ্টা করব। যে বিষয়গুলো সবার লাগবেই ওই বিষয়গুলো আমি বাছাই করে কভার দেওয়ার চেষ্টা করব। এই যে আমার সামনে একটা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। এই পাওয়ার পয়েন্ট এই জিনিসটা লাগবে না কার? সবার কিন্তু এটা লাগেই, কোনো না কোনো ক্ষেত্রে প্রেজেন্টেশন করতে হয়। আপনি কোনো প্রতিষ্ঠানে না করেন, অন্তত আপনার সহপাঠী বা ছেলে মেয়ে যা বন্ধু বান্ধব অনেককে অনেক কিছু আমাদের প্রয়োজনে দেখাতে হয়। সেটা যদি আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করে দেখাতে পারি তাহলে জিনিসটা আরো সুন্দর। এখন এই যে এখানে কিছু সেন্স আমরা এখানেও ডেভেলপ করতে পারি আপনার গ্রাফিক্সের, যেমন কোন কালার উপর কোন কালারটা দিলে ভালো হবে। এটা কিন্তু অফিস ম্যানেজমেন্টের বিষয় না, এটা কিন্তু গ্রাফিক্সের বিষয়। এবং এখানে যে আমি একটা ছবি আনলাম, হ্যাঁ, এখন দেখেন আলটিমেটলি ছবিটা কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড কেটে আনতে হয়েছে। একটা ছবি তুললে সাথে একটা ব্যাকগ্রাউন্ড থাকে না? এখন আমি যে এখানে একটা ছবি যুক্ত করলাম, এটা অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি, তাহলে এটা ফটোশপ। ফটোশপ ছাড়া এটা ইম্পসিবল, লাগবেই। তারপর এখানে যে আমি কোন ফন্ট একটু বড় হবে, কোন ফন্ট একটু ছোট হবে, এটাও কিন্তু আমরা ডিজাইনের সেন্স যার যত ভালো হবে তার তত জিনিসটা সুন্দর হবে। সে ওয়ার্ডে কাজ করুক, এক্সেলে কাজ করুক, পাওয়ার পয়েন্টে কাজ করুক, হ্যাঁ, যেখানেই কাজ করুন না কেন। তো এই জন্য ফটোশপের যে ফিচারগুলো আমাদের সবার কমন লাগবেই, এই বিষয়গুলো আজকে আমরা একটা ক্লাসে শেষ করব। জেনে রাখবেন যে ফটোশপে পারা যায় না এমন কোনো কাজ নেই। ওয়েব ডিজাইনিং যারা করেন তাদের হচ্ছে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, যেমন HTML, CSS, PHP, jQuery, এই ধরনের কোড রিলেটেড। তবে এখানেও কিন্তু গ্রাফিক ডিজাইনের হাত আছে। কোথায়? প্রথম একটা টেমপ্লেট কিন্তু ফটোশপে কি করা হয়, ডিজাইন করা হয়। ওই টেমপ্লেটটা হুবহু আবার কোডের মধ্যে কনভার্ট করা হয়। মোবাইলের যে অ্যাপসগুলো আমরা দেখি, অ্যাপসগুলো প্রথমে ডিজাইন করা হয় কিন্তু ফটোশপে। ফটোশপ থেকে তারপর কোডিং এ কনভার্ট করা হয়। গ্রাফিক ডিজাইনের আমরা একটা শর্ট ওভারভিউ দিব, গ্রাফিক ডিজাইনটা আসলে কি। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে কিছু আর্ট, কিছু টেক্সট, কিছু ইমেজেস, হ্যাঁ, এবং কিছু শেপের সমন্বয়। আপনি যখন একটা ফ্লায়ার, যেগুলো আমরা লিফলেট বলি, হাতে নিবেন, ওই ফ্লায়ারটা বেশি অ্যাট্রাকটিভ হয় কেন? কারণ সেটা যদি একটা ফাস্টফুড, হ্যাঁ, অর্থাৎ একটা বার্গার, স্যান্ডউইচ, এই ধরনের একটা দোকানের ফ্লায়ার হয়ে থাকে, তাহলে সেখানে এই যে ওই খাদ্যগুলোর যে একটা ছবি থাকবে এবং ওই খাদ্য রিলেটেড কিছু কালার দিয়ে কম্বিনেশন, যার কারণে অনেকে যে ইংলিশ পড়তে পারে না তারপরেও সে বুঝতে পারবে এটা কি, এখানে কি মেসেজ দেওয়া হচ্ছে। কারণ ডিজাইন দেখে অনেকে লেখা পড়তে না পারলেও তার জন্য কিন্তু ওখানে মেসেজ আছে। জেনারেল যদি এমনি প্লেন টেক্সট দিয়ে আমি কোনো গ্রাফিক্সের ছোঁয়া ছাড়া, তাহলে সে কিছু আন্দাজই করতে পারবে না এটা কি। যদি আমি ওখানে গ্রাফিক্স মিশাই দিই কিছু, তাহলে সে বিভিন্ন শেপের কারণে, বিভিন্ন ছবির কারণে, বিভিন্ন কালারের কারণে সে বুঝে যাবে এটা অমুক জিনিস হতে পারে। তো এই জন্য মূলত গ্রাফিক্সের প্রয়োজন। তাহলে গ্রাফিক্স কি বললাম? কিছু আর্ট,
কিছু টেক্সট, কিছু শেপ, কিছু ছবি, কিছু কালারের সমন্বয়ে যে একটা টোটাল আউটপুট আমরা বের করি, এটা হচ্ছে কি গ্রাফিক্স। ওকে, এখন মানে এটা কাদের জন্য এসেছে? তো এটা মূলত আমি তিনটা স্কিল এখানে দেখিয়েছি, যে তিনটে স্কিল থাকলে আপনি এই প্রফেশনে আসতে পারবেন। তো আমি এখানে এডুকেশন লেভেল দেখিয়েছি মিনিমাম এইচএসসি পর্যন্ত। হ্যাঁ, তারপর বেসিক কম্পিউটারের নলেজ গুলো আপনার লাগবে, কারণ এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে অনেকগুলা অ্যাডভান্স কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। এটা কিন্তু খুব একটা নর্মাল কোনো কাজ না। হ্যাঁ, তাই জন্য কম্পিউটারের বেসিক নলেজ, ইন্টারনেট নলেজ গুলো থাকলে আপনি এই কোর্সটা করতে পারেন। তারপর আমি আরো একটা অপশন এখানে রেখেছি, সেটা হচ্ছে গুড অ্যাট ইংলিশ। কারণ ইংলিশটা আমি এই জন্য রেখেছি, অবশ্যই লিখে দিয়েছি টু বি মোর প্রফেশনাল। কারণ এখানে আপনি অনেক উঁচু র্যাঙ্কে উঠতে গেলে আপনার থেকে ইংলিশে জানতে হবে। কেন জানতে হবে? কারণ এই যে আমি বলেছি, আমার ফটোশপের জন্ম 1992 সালে, সেই থেকে আজ অবধি এটা কি হচ্ছে, বারবার আপডেটেড হচ্ছে। তো এই আপডেট, আজকে কি আপডেট হলো, কালকে নতুন ফিচার কি যুক্ত হলো, এগুলো আমরা কিভাবে জানতেছি? তাদের ব্লগ, তাদের ভিডিওস, হ্যাঁ, তারা যেটা আপডেট করতেছে ওটা তাদের ব্লগে পোস্ট দিচ্ছে, তারা সেভাবে ওটার জন্য একটা টিউটোরিয়াল করছে। তাহলে ওগুলো কি রিসোর্স গুলো কিসে? ইংলিশে না? তাহলে ইংলিশ গুলো যদি আপনি জানেন, তাহলে এটার সাথে আপনি আরো বেশি কি হতে পারবেন, প্রফেশনাল হতে পারবেন। নেক্সট, এখানে আমি একটা ছোট একটা পোর্শন সাজিয়েছি, যে শুধু এই কাজে না, গ্রাফিক্সে না, যে কোনো জায়গায় আপনি সফল হতে গেলে 4টা জিনিস লাগবে। এই 4টা জিনিসেরই প্রথম অক্ষরটা হচ্ছে পি। 4টা পি লাগবে। ফার্স্ট পি হচ্ছে প্যাশন, আপনার একটা আবেগ, হ্যাঁ, আপনার একটা ইচ্ছা, চাহিদা। এখন যাদের আমি হাজারো অ্যাডভার্টাইজমেন্ট করলেও যাদের এটার প্রতি কি নাই, বিন্দু মাত্র আগ্রহ নাই, প্যাশন নাই, তারা কিন্তু এখানে আসবে না। এখন এই আবেগটা যাদের আছে তাদের কাছে আরো একটা পি লাগবে, এবং সেটা অটো জেনারেট হবে। সেই পিটা হচ্ছে পেশেন্ট। অর্থাৎ এখানে প্রচুর ধৈর্য দিতে আপনাকে ধারণ করতে হবে। ধৈর্য না থাকলে, কারণ এটা একদিনে আপনাকে আমি দিয়ে দিলাম, একবার গুলিয়ে খাওয়াই দিলাম, আপনি এক্সপার্ট হয়ে গেলেন, তা কিন্তু না। আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে অধ্যবসায় করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তারপর এই দুইটা থাকলে আরো একটা পি অটো চলে আসবে, সেটা হচ্ছে কি প্র্যাকটিস। হ্যাঁ, আপনার ধৈর্য আছে কাজ করার, কিন্তু আপনি প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না। এবং এই 3টা পি, হ্যাঁ, প্যাশন, পেশেন্ট, প্র্যাকটিস, 3টা পি যদি আপনার যুক্ত হয়, তাহলে আপনি 99% সাকসেসফুল হতে পারবেন যে কোনো কাজে। এটা আমি শুধু গ্রাফিক্সের জন্য না, যে কোনো কাজে। এখন আরো একটা পি দরকার, সেটা হচ্ছে মাত্র 1%, সেটা হচ্ছে আপনার সৃষ্টিকর্তার চাওয়া। সৃষ্টিকর্তা যদি না চায় আপনি এই লাইনে সফল হবেন না, তাহলে আপনি হতে পারবেন না, সেটারও দরকার আছে। এজন্য আমরা নেক্সট পিটা হচ্ছে প্রেয়ার। ওকে, এখন আসেন ইনস্ট্রুমেন্টস। যে কোনো কাজে যান, আপনি ইঞ্জিনিয়ারিং করেন, আপনি যে কোনো পেশায় যান, আপনার কিছু ইনস্ট্রুমেন্টাল কি আছে, দরকার আছে। আপনি গ্রাফিক ডিজাইন করতে গেলে এখানে অনেক ছেলে চলে আসে, ভর্তি হয়ে যায়, যাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, তারা কিন্তু সফল হতে পারবে না ইনস্ট্রুমেন্ট না থাকলে। এখন ইনস্ট্রুমেন্ট গুলো কি কি লাগবে সেটা তো আমাদের জানা জরুরি, তাই না? সেই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে বেশি কিছু না, একটা হ্যান্ডসাম পিসি। হ্যান্ডসাম পিসি বলতে, কারণ আমি একটু আগে বলেছি কম্পিউটারের যেই অ্যাডভান্স কাজগুলো করা হয় তার মধ্যে এটি একটি। তো এই অ্যাডভান্স কাজের জন্য যেন তেন পিসি হলো আপনি কাজ করে মজা পাবেন না। হ্যান্ডসাম পিসির মধ্যে এনি ব্র্যান্ডের আপনি এইচপি, তারপর ডেল, যেটা নিবেন নেন, হ্যাঁ, কিন্তু এটার মিনিমাম ভার্সন আমি ডুয়েল কোর এটা রেখেছিলাম। আমি এখন বলবো আপনি মিনিমাম হচ্ছে Core i3 নেন। এটা আমি আগে রেডি করেছিলাম, যেহেতু দিন দিন সবকিছু আপডেট হচ্ছে, আমার স্লাইডটা কিন্তু আপডেট করতে হবে। একসময় Core i3 আবার কাজ করবে না, তখন আরো অ্যাডভান্সে চলে যেতে হবে, ঠিক না? হ্যাঁ, তো মিনিমাম Core i3, হ্যাঁ। তারপর হার্ড ডিস্ক, হ্যাঁ, 300 GB, ইটস ওকে, চলবে। 4 GB র্যাম, এটাও মিনিমাম। এর নিচে হলে আপনি কাজ করে মজা পাবেন না। কাজ করতে একটা কমান্ড দিলেন, 5 মিনিট বসে থাকতে হলো, আপনার কাজ মানে কাজের মজা হবে না, ওটা ঘুরতেই থাকবে, কাজ হতেই থাকবে। এই জন্য মিনিমাম 4 GB র্যাম রাখার চেষ্টা করবেন। এই কনফিগারেশনটা যদি আপনার থাকে, তাহলে আপনি কাজটা কমফোর্টেবলি করতে পারবেন। ওকে, নেক্সট, আমাদের কিছু সফটওয়্যার লাগবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এবং আরো কিছু আমি অ্যাপ্লিকেশনের কথা এখানে রেখেছি, অফিস অ্যাপ্লিকেশন এবং Windows 7+।
কারণ এক্সপি উইন্ডোজ এক্সপি কারা কারা ইউজ করেন স্টিল কেউ ইউজ করেন এক্সপি তে কিন্তু আমার এই সফটওয়্যার গুলো সাপোর্ট করবে না, কারণ এক্সপি এর আপডেট মাইক্রোসফট নিজেরা কি বন্ধ করে দিয়েছে, এটা কোনো আপডেট আর আসবে না, মানে এটা ক্লোজ। সুতরাং এক্সপি তে আমার এই সফটওয়্যার গুলো কি হবে না, ইনস্টল নিবে না টোটালি। ওকে, আর আমি এই নিচে 64 বিটটা হচ্ছে আপনার কম্পিউটারের পাওয়ার। আপনি উইন্ডোজ যখন সেটআপ দিবেন তখন আমাদের সেটআপ দেওয়ার সময় যারা যারা উইন্ডোজ সেটআপ পারেন একটা অপশন আছে 64 বিট আর 86 বিট। 86টা হচ্ছে মূলত 32 বিট আর 64টা হচ্ছে 64। তো 64 বিটটা দিবেন, কারণ 64 এর মধ্যে যেগুলা অনেক ভালো ভালো সফটওয়্যার, অনেক হাই কনফিগারেশন সফটওয়্যার, এগুলো 64 বিটে সাপোর্ট করে। 32 বিটে কিছু কিছু সফটওয়্যার সাপোর্ট করে। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি, আমাদের অ্যান্ড্রয়েডে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন একজনের মোবাইলে ইনস্টল নিচ্ছে, আমার মোবাইলে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমারটা একটু ব্যাকডেট ভার্সন, এই জন্য। ঠিক কম্পিউটারও এরকম, আমার কম্পিউটার ইনস্টল নিচ্ছে, আপনার কম্পিউটার নিচ্ছে না। কেন নিচ্ছে না? ওই যে হয়তো 32 বিট আমারটা, এই জন্য নিচ্ছে না। ওকে, তারপর আমরা কিছু প্রজেক্ট করব এখানে, যারা আমরা ফুল গ্রাফিক ডিজাইন কোর্সটা করব। প্রজেক্ট গুলো আমি এখানে লিখেছি, তো এগুলো আমি এখন করতেছি না, ওই নেক্সটে চলে যাই। আমরা কিছু মার্কেট প্লেস নিয়ে কাজ করব। মার্কেট প্লেস বলতে আমরা এই যে কাজটা শিখলাম, শিখার পরে বর্তমানে আপনার কাজ করে লোকাল জবের জন্য বসে থাকবো, এই কাজগুলোর জন্য অন্তত এই কাজটা শিখলে তার কিন্তু দরকার হয় না। আমরা মার্কেট প্লেস অর্থাৎ অনলাইনের মাধ্যমে কাজ করতে পারি। তো অনলাইনে কিছু সাইট আছে, যে সাইটগুলো হচ্ছে ভেরিফাইড, যারা পেমেন্ট করে, এবং পেমেন্ট আমরা অলরেডি পাচ্ছি এবং অনেকেই কাজ করছে, শুধু আমরা না, অনেকেই কাজ করছে। এরকম কিছু জনপ্রিয় সাইট আছে, সেগুলোর এক নাম্বার হচ্ছে ফাইবার, 99 ডিজাইনস, গ্রাফিক রিভার, আপওয়ার্ক, বিহেন্স, এবং আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। দ্য নেক্সট ওয়ান, এখন আমরা কাজ করতে গিয়ে প্রতিনিয়ত আমরা সমস্যায় পড়বো। সমস্যা কিন্তু শেষ নাই। সমস্যা পড়লে আপনি কোথায় যাবেন? গুগল, ইউটিউব, এই দুটো হচ্ছে প্রথম। গুগল এবং ইউটিউব, কারণ আমি নিজেও কিন্তু কাজ করতে গিয়ে সমস্যায় পড়ি। তাহলে আমি কার কাছে যাই? গুগলের কাছে যাই, বসেন, ইউটিউবের কাছে যাই, ঠিক না? ওকে, এরপর আমার পার্সোনাল একটি গ্রুপ আছে ফেসবুকে, হ্যাঁ, facebook.com/group/saifulbinakalam ইউটিউব। এই গ্রুপটাতে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমার কাজে রিলেটেড, তাহলে আপনি এই গ্রুপে পোস্ট করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কি সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমাদের টেকনোজা ফ্যামিলি তো আছেই অলরেডি, এখানে আসলে এখানেও সাপোর্ট পাবেন। হ্যাঁ, এরপর আমার নিচে একটা আমার ইউটিউব চ্যানেল, এটা youtube.com/saifulbinakalam পোস্ট, এটা আমার ইউটিউব চ্যানেল। আমি এখানে গ্রাফিক রিলেটেড বিভিন্ন ভিডিও আপ করে থাকি মাঝে মধ্যে যখন সময় পাই, ঠিক আছে? অনেকে হয়তো আমার ভিডিও ইতিমধ্যে দেখেছেন। ওকে, তো আমার স্লাইড ছিল এটুকুই, স্লাইড শেষ। এখন আমরা চলে যাব কাজে। এখানে 10টা এবং এখানে টোটাল 10টা কারিকুলাম আমি সাজিয়েছি। 10টা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যে 10টা বিষয় আমাদের সবার জন্য লাগবে। ফটোশপ ফর অল, সব ক্যাটাগরি মানুষের লাগবে, এরকম 10টা বিষয় আমি এখানে সাজিয়েছি। প্রথম হচ্ছে, আমরা প্রথমত সবাই হন্য হয়ে যাব যে সফটওয়্যারটা কোথায় পাবো, এবং এই সফটওয়্যার গুলো ইনস্টলেশন একটু ঝামেলা আছে। রেগুলার সফটওয়্যার আমরা অফিস ম্যানেজমেন্ট বা অন্যান্য সফটওয়্যার গুলো নেক্সট দিলে ইনস্টল হয়ে যায় না, একেবারে ইজি। এই সফটওয়্যার গুলো হচ্ছে মূলত পেইড সফটওয়্যার, মানে টাকা দিয়ে কিনতে হয়, যার কারণে এগুলো ইনস্টলেশন একটু ঝামেলা। এবং আমরা কিন্তু টাকা দিয়ে কিনবো না, আমরা ইউজ করবো কিসে? ফ্রিতে। তো ফ্রিতে এই জন্য আমরা ইনস্টলেশন একটু ঝামেলা আছে, এটা আমরা দেখিয়ে দিব কিভাবে করবেন। তো তার আগে চলেন দেখে আসে আমরা সফটওয়্যার গুলো কোথায় পাবো, কোথা থেকে নামাবো, এবং এই সফটওয়্যারটা আজকে যারা পেন ড্রাইভ এনেছেন আমার কাছ থেকে নিয়ে নেবেন পেন ড্রাইভে করে, আপনাদের আর নামানোর ঝামেলাটা নাই। তবে পরবর্তীর জন্য আমি সাইটটা দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন। getintoPC.com সাইট, হ্যাঁ, getintoPC.com সাইটটা আপনারা নোট করতে পারেন বা মনে রাখলে চলবে। এই প্রসেসটা একেবারে হাতে কলমে দেখানো হচ্ছে, আমার ওই গ্রুপটার মধ্যে একটা ভিডিও আছে, ওটাতে দেখানো হচ্ছে, ওটা দেখে নেবেন আপনারা। আমরা অনলি ফর ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুটো সেম। অটোক্যাড আলাদা। আচ্ছা, হ্যাঁ, ভিডিওটার নাম হচ্ছে হয়তো অ্যাডোবি ফটোশপ ইনস্টলেশন প্রসেস, ঠিক আছে? তো আমরা ফটোশপটা ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবো। ফটোশপটা জাস্ট
আপনার সিস্টেমে ক্লিক করে, যে আমি এখানে ক্লিক করে ওপেন করলাম। হ্যাঁ, এটা ওপেন হলো। তো ওপেন হওয়ার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথম আমরা ফটোশপ দিয়ে আসলে মূলত কি করি, ফটোশপ ফর অল আমরা সবাই কি করি, ছবি এডিটিং করি। তো ছবির মধ্যে আমি প্রথমে আপনাদের জন্য রেখেছি একটা আউটলাইন করে নিয়ে এসেছি, ইমেজ সাইজ। আমরা বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় পাঠাই বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে হয়, ঠিক কিনা? অনেক জায়গায় আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করি না? অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনি কি যে কোনো সাইজের ছবি আপলোড করতে পারেন? পারেন না। একটা নির্দিষ্ট সাইজ আপনাকে ওরা বেঁধে দিবে, এই সাইজের মধ্যেই করতে হবে। তো আসেন ওই সাইজের মধ্যে আমরা কিভাবে করব। আমি এখানে একেবারে একটা র ছবি এনেছি, অর্থাৎ এটাতে কোনো এডিটিং করা হয় না, জাস্ট এটা তোলা হয়েছে এরকম একটা ছবি। হ্যাঁ, এখন এই ছবিটা বিশাল একটা ছবি। এই ছবিটা যদি আমি কোনো একটা ওয়েবসাইটে নির্দিষ্ট সাইজ দিয়ে আপলোড করতে চাই, কিভাবে করবো সেই প্রসেসটা আপনি কিভাবে করবেন? তাহলে ছবিটা এখানে আনলাম কিভাবে, আপনি বুঝতে পেরেছেন? আপনি দুইভাবে আনতে পারেন। ফাইল ওপেন যেখানে আছে আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে সিলেক্ট করে ওপেন দিলে আসবে, অথবা ছবিটি এভাবে ড্রাগ করে, এই যে ড্রাগ করে এনে ফটোশপের যে কোনো এক জায়গায় আপনি যদি ছেড়ে দেন সেটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, যদি এখানে একটা ছবি ওপেন আছে, আরো একটা ছবি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমি এই ছবিটা ওপেন করব, তখন আপনি এখানে ছেড়ে দিলে হবে না, তখন আপনাকে ছাড়তে হবে হয় এখানে না হয় এখানে। তাহলে আমি এখানে ছাড়লাম, তখন একটা আলাদা নতুন আরেকটা উইন্ডোতে ওপেন হলো। যদি আমি এটার গায়ের উপর ছেড়ে দিতাম তাহলে এটার গায়ের উপর এসে পড়তো। আমি তো চাচ্ছি আলাদা আলাদা ওপেন করার জন্য। গায়ের উপর যদি পড়ে, আমি গায়ের উপর ফেললাম, পড়লে এখানে দেখেন আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। একবার এন্টার দিয়ে দেন, এটা বসে যাক এরকম। যেহেতু এখানে দুইটা ক্রস এসেছিল, একবার এন্টার দিলে বসে যাবে। এরপর আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। ধরলাম কিবোর্ড থেকে ব্যাক স্পেস, ঠিক আছে, চলে যাবে। ওকে, আপনারা বুঝবেন, আমি লেয়ার নিয়ে কথা বলবো একটু পরে। এখন আসেন, এই ছবিটির সাইজ এখন কত আছে সেটা আমাকে দেখতে হবে না? সেটা দেখার জন্য আমি যাব ইমেজ থেকে ইমেজ সাইজ, ঠিক আছে? আপনার লেখার প্রয়োজন, এই ভিডিওটা আপনারা পাবেন, ভিডিওটা পাবেন, এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ডিভাইড না, এখানে অন্য সবটাতে হচ্ছে। আচ্ছা, তো দেখেন ইমেজ আপনারা ভালো করে খেয়াল করলে ক্লাস থেকেই বুঝে যাবেন, বাসায় গিয়ে একবার প্র্যাকটিস করলে হবে শুধু। ইমেজে এসে ইমেজ সাইজে ক্লিক করলাম, এই যে ইমেজ সাইজের একটা পপ আপ আসলো, এর মধ্যে লেখা আছে এই সাইজটা হচ্ছে এখন 4.6.48 বাই 9.653। এটা কিসে আছে? আমাদের মেজারমেন্ট গুলা ইঞ্চিতে হয়, পিক্সেলে হয়, মিলিমিটারে হয়, আরো অনেকগুলা সিস্টেমের মধ্যে হয়। তো আমরা এখানে যদি ইঞ্চি সিলেক্ট থাকে ইঞ্চিতে দেখাবে। তো আমরা ম্যাক্সিমাম কাজ কিন্তু ইঞ্চিতেই করি, ইঞ্চি এবং পিক্সেল এই দুটোতেই করি। পিক্সেলে, হ্যাঁ, সরকারি ওয়েবসাইট গুলোতে তখন পিক্সেল। ওকে, হ্যাঁ, পিক্সেলটা হচ্ছে একই, ওটা একটা মেজারমেন্ট। হ্যাঁ, আমরা যেটা 1 ইঞ্চি সেটা পিক্সেলে চলে গেলে মিনিমাম 200 পিক্সেল হয়ে যাবে, 300 পিক্সেল হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলবো, ওটা হচ্ছে রেজুলেশন, এটাও বলবো। হ্যাঁ, একদম টোটাল বলবো। আচ্ছা, তো আমরা ইঞ্চি দিলাম। এখন দেখা যাচ্ছে আমার এটার সাইজটা অনেক বড়। এখন এটাকে কি করতে হবে? রিসাইজ করতে হবে। রিসাইজটা মনে করো আমি প্রথমেই দেখাই, এটাকে আমি একটা পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজের সাইজটা হচ্ছে কত? 1.6 না তো, 1.5 বাই 1.9 লিখে অনেকে, আবার অনেকে 2 দেয়। তো আপনি 1.9 দিতে পারেন, 2 দিতে পারেন। আপনি সহজ এটাই দেন, 1.5 1.5 বাই 2, এটাই মনে রাখেন, ঠিক আছে? সামান্য দিক ওদিক করলে কিছু আসে যায় না। তো এখন আমি এটাকে 1.5 বাই 2 করবো, অর্থাৎ পাসপোর্ট সাইজ, যেটা আমাদের ম্যাক্সিমাম সময় লাগে এই সাইজটা। কন্ট্রোল এন, দেখেন কন্ট্রোল এন দিলে মাইক্রোসফট ওয়ার্ডে কি আসে? নতুন পেজ। তো এখানে নতুন পেজ আসার জন্য একটা উইন্ডো আসলো। এই উইন্ডোতে আমরা কিছু সেটিংস করে দিব। এখানে পিক্সেল আছে না, আমরা এখন পিক্সেলে কাজ করবো নাকি ইঞ্চিতে কাজ করবো? তাহলে এখানে ক্লিক করে জাস্ট ইঞ্চি করে দেন। ওকে, এবার আমরা বলেছিলাম উইডথ হবে 1.5, হাইট হবে কত?
2। তারপর রেজুলেশন দিব আমরা অলওয়েজ 300। কত? 300। এই 300টা কেন? 300টা হচ্ছে আমার প্রিন্টিং পারপাসে, ঠিক আছে? প্রিন্ট না করলে আপনি আরো কম দিলেও চলে। তারপর আমরা 300 দিব, 300 দিয়ে আমরা আরেক জায়গায় কমিয়ে দিব সেভ করার সময়, সেটা আমি দেখাবো। 300 রাখেন, 300 বেশি দিলে হ্যাং হয়ে যাবে, কম্পিউটার হ্যাং করবে, এমবিও বাড়বে, কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে অনেক সময়, ঠিক আছে? 300 বেশি আপনি দিতে পারবেন যদি রেজুলেশন খুবই কম হয়। না, আপডেট থাকলেও হ্যাং হতে পারে। কেন হতে পারে? কারণ ছবিটা যদি বিশাল বড় হয়, আপনি 400 দিলে 100 বাড়া মানে অনেক অনেক বেড়ে যাওয়া, ঠিক আছে? আর অত বেশি প্রয়োজন নাই। 300 হচ্ছে সর্বোচ্চ। প্রত্যেকটা জিনিস একটা সর্বোচ্চ আছে না? আপনি কত খেতে পারবেন, একটা সর্বোচ্চ লিমিট আছে না? আপনি সর্বোচ্চ হ্যাঁ 1 পাও 1.5 পাও খেতে পারবেন। আপনাকে যদি 2 পাও দেয় আপনি হ্যাং করবেন, ঠিক আছে? তো এই কম্পিউটারের জন্য 300 হচ্ছে কি সর্বোচ্চ, এর উপরে যাওয়ার দরকার নাই। তবে যদি রেজুলেশন খুবই কম হয় সেক্ষেত্রে আপনি 400-500 দিলেও সে নিতে পারবে, লোড নিতে পারে। আমি খুবই যদি মানে ক্ষুধার্ত থাকি তখন একটু বেশি গেলে সমস্যা হয় না, ঠিক এরকম। ওয়েবের জন্য আমরা আরো কম 72, 96 এরকম দিই, ঠিক আছে? যেহেতু আমরা এই ছবিটা যদি প্রিন্ট করি তাহলে সবসময় কত দিব? 300 দিব। প্রিন্ট না করলেও 300 দিতে পারি, সেক্ষেত্রে আমরা আরেক জায়গায় গিয়ে কমিয়ে দিব বলেছি, সেটা আমরা দেখাবো। তো তাহলে আমরা মোটামুটি এখন অল প্ল্যাটফর্মের জন্য 300 আপাতত, ঠিক আছে? 300 দিলাম, ওকে করলাম। আমরা কি আরজিবি করেছি? আরজিবি যদি আমরা প্রিন্ট না করি আরজিবি করবেন, যদি প্রিন্ট করি সিএমওয়াই কে করবেন, ঠিক আছে? এখানে এই যে এখানে ক্লিক করলে সিএমওয়াই কে আরজিবি এর আরো কিছু অপশন আছে। আরজিবিটা হচ্ছে যদি আমরা প্রিন্ট না করে শুধু কম্পিউটারে ভিউ করি, কোন একটা ওয়েবসাইটে আপলোড করব, ফেসবুকে দিব, ইউটিউবে দিব, তখন আরজিবি। যদি আমরা চাই যে এটা আমি কাজ করে অমুক দুবারে গিয়ে প্রিন্ট করব, তখন সিএমওয়াই কে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে। তো আমি যদি যেহেতু এটা পাসপোর্ট সাইজ মানে হচ্ছে প্রিন্টের একটা বিষয়, সেজন্য আমরা আরজিবি সিএমওয়াই কে দিলাম। আর যদি ওয়েবের জন্য হয় অলওয়েজ আরজিবি। ওকে। সমস্যাটা হচ্ছে আরজিবি হচ্ছে আপনার কালারটা খুবই ব্রাইট দেখাবে, কম্পিউটারে খুবই ব্রাইট দেখাবে, সুন্দর লাগবে। প্রিন্ট হওয়ার পর সেই আউটপুটটা আপনি পাবেন না। প্রিন্ট হওয়ার হ্যাঁ ঠিক আছে, যদি সিএমওয়াই কে দেন তাহলে প্রিন্ট হওয়ার সময় যে কালার এখানে সেম কালার দেখাবে, তাহলে আপনি প্রিন্টটা একুরেট পাবেন। বুঝতে পেরেছেন? ওকে। এখন আমি একটা থালা নিলাম, থালা ভাত নেওয়ার জন্য থালা নিলাম। এখন আমাকে ভাত আনতে হবে, ভাত মানে আমার কন্টেন্ট আনতে হবে। কন্টেন্টটা কি? এই ছবিটা, কোনটা যেন? এই ছবিটা। এখন এই ছবিটা নেওয়ার জন্য আমি প্রথমে ছবিটা নিয়ে যাই, যা আছে তা জাস্ট এখানে আপনি এনশিওর করবেন এই বাটনটা, এই ইয়াটা, এটার নাম হচ্ছে সিলেকশন। এটা এখানে মুভ টুল বলা হয়, ফটোশপে বলা হয় মুভ টুল, ইলাস্ট্রেটর সিলেকশন বলা হয়। তো আমি মুভ টুলটা ধরবো, এটা ধরা থাকতে হবে। কোনো কিছু মুভ করতে হলে কোন টুল ধরবো? মুখস্থ করে বলেন একবারে। কোনো কিছু মুভ করতে হলে মুভ টুল ধরতে হবে। আপনার এখানে ধরা আছে, আপনি এটাকে টানলে আর যাবে না। ভাই আপনি একটু এদিকে তাকান, যদি না দেখেন আর কাজ চলে আসেন। আমি এটা মুভ করব, এটা ধরলে কি এটা মুভ হবে? মুভ টুল ধরতে হবে। মুভ টুল ধরে আমি এবার ঠিক কি সমস্যা নাই, ঠিক এখানে এসে এই যে ফেলে দিলাম। বুঝতে পেরেছেন? কপি করে আনা যায়। এই যে আপনি ভিডিওটা একবার দেখলে বুঝতে পারবেন। কন্ট্রোল এন দিয়ে আমরা এই সেটিং গুলো দিয়েছি, ওকে দিলে পেজটা আসবে। হ্যাঁ, বা আপনি ফাইল দেখে নিতে পারেন। আমি এখানে একটু কম সময় নিচ্ছি কারণ আমি অনেকগুলো বিষয় কভার করতে হবে। ওটাতে এখানে হচ্ছে কম্পিউটারে রেকর্ড হচ্ছে কম্পিউটার। ওকে, এখন আমার ছবিটা আসলো। এই যে দেখেন, আমি এখন আপনাদের ধরে নিচ্ছি, আপনারা অনেকে অনেক কিছু জানলো, কিছুই জানেন না কেউ। আমি এভাবে ধরে নিচ্ছি কারণ এটা কি ক্লাস? একটু বলেন। ফটোশপ ফর অল, ঠিক আছে? কারণ এখানে যে একেবারে কিছুই জানে না তার জন্য বুঝতে হবে। ওকে, এখন আমি জিনিসটাকে একটু ছোট করবো। ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস, এই যে মাইনাস দিলে এটা ছোট হচ্ছে। এই ছোট মানে কিন্তু ছবিটা আসলে ছোট হয়ে গেছে তা না, ভিউটা ছোট হচ্ছে, জুম আউট হচ্ছে। আবার আমি জুম ইন করতে হচ্ছে, কন্ট্রোল প্লাস দিব। কি দিব? হ্যাঁ, তার মানে আমার ছবিটাকে আসলে ছবিটা বড় হয়ে গেছে নাকি ভিউটা বড় হচ্ছে? ভিউটা। তার মানে এই বড় ছোটর মধ্যে কিছু আসে যায় না, ছবির জন্য কোনো ইফেক্ট আসবে না। আমি আবার কন্ট্রোল মাইনাস দিয়ে আমার ভিউটা একটু ছোট করলাম। ছোট করলে এই যে আমার ছবিটা কিন্তু এতটুকু পর্যন্ত এসেছে। এখন এটাকে ধরে ছোট করতে হবে। ধরার জন্য ট্রান্সফর্ম আনতে হবে। কি আনতে হবে?
ট্রান্সফর্ম আনতে হবে। ট্রান্সফর্ম আনার জন্য দিব ট্রান্সফর্মের প্রথম লেটার কি, টি, কন্ট্রোল টি দিব। ঠিক আছে, এখন আমি এখানে ধরতে পারতেছি, রাইট? এখন এখান থেকে ধরে বা এখান থেকে ধরে আমি যদি এভাবে চাপাই দিলাম, তাহলে আমি চ্যাপ্টার হয়ে গেলাম না? হ্যাঁ, হবে। আমি এটাকে একবার এন্টার দিলাম, এটা বসে যাক, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। এটা সব অ্যাপ্লিকেশন একই, এমএস ওয়ার্ডে যা, এক্সেল হতা, পাওয়ারপয়েন্ট হতা, ফটোশপ একই, কন্ট্রোল জেড। ওকে, তো কন্ট্রোল জেড এর কথা যেহেতু বললাম, আমরা অনেকগুলো স্টেপ পেছনে আসতে চাইলে, আমরা 4-5টা কাজ যদি করি একসাথে, 4-5টা স্টেপ যদি পেছনে আসতে চাই, এমএস ওয়ার্ডে শুধু কন্ট্রোল জেড 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 দিলে চলে আসে, কন্ট্রোল জেড প্রত্যেকবার। এখানে হচ্ছে কন্ট্রোল আল্টার জেড। কি, এখানে প্রথমবার কন্ট্রোল জেড কাজ করবে, দ্বিতীয়বার থেকে কন্ট্রোল আল্টার জেড দিতে হবে, তখন আপনার পেছনে স্টেপ গুলো পাবেন। ওকে, একবার কাজ করবে, হ্যাঁ, তারপর থেকে কন্ট্রোল আল্টার জেড দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি আমার ক্লাসের শেষ হলে আপনি বুঝবেন। আমি আবার কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম একটি ফলো। এখন প্রপোর্শনালি, সমানুপাতিক যেটাকে বলে, সমানুপাতিক হারে সব দিক থেকে যদি ছোট করতে চাই, আমি কিবোর্ড থেকে শিফট ধরবো। কি ধরবো? শিফট। তাহলে এখন সমানুপাতিক হারে ছোট হচ্ছে, এটা এখানে চলে এসেছে। আমার মুভ টুল সিলেক্ট থাক বা না থাক, যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অ্যাক্টিভ থাকে, এটা মুভ হবে। এই যে মুভ করে এখানে নিয়ে আসলাম। এবার আমি আবার এখান থেকে এখন সেন্টারে রাখলাম, সব দিক দিয়ে সমানভাবে বড় করতে চাইলে আবার শিফট এবং আল্ট, অল্টার যেটাকে বলি আমরা, শিফট এবং আল্ট দুটাকে ধরে এক কর্নারে ধরে টান দিব। ঠিক আছে, এবং একটু জুম ইন করি, কন্ট্রোল প্লাস, কি দিলাম? কন্ট্রোল প্লাস, এবং এটা এভাবে মুভ করে এক জায়গায় বসাবো। হ্যাঁ, আমি এটা শিফট ধরে এদিকে টানতেছি, আবার শিফট ধরে এদিকে টানতেছি, আবার এটা এদিকে অ্যাডজাস্ট করে বসালাম। এখন হয়েছে না? হ্যাঁ, এখন আপনার এই ইমেজটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে। আপনি এটাকে কাউকে মেইল করতে পারবেন। এখন এটা সেভ করতে হবে না? সেভ করতে হবে। তো আমি এবার ফাইল, সেভ এস, আমার যে কোনো একটা ফোল্ডারে আমি রাখি। আমি আমাদের আজকের ফোল্ডারে নিয়ে যাই, GD3 ইমেজ সাইজের মধ্যে রাখি। হ্যাঁ, একটা এন্টার দিলাম বা সেভে ক্লিক করলাম, এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা পিএইচডি হচ্ছে, তো আমি ওকে দিলাম। তাহলে এটা পিএইচডি ফরম্যাট হিসেবে সেভ হলো, যেটা ফটোশপ ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশনে ওপেন হবে না। যদি আমরা সব জায়গায় ওপেন করতে চাই, জেপিজি করতে হবে। কি করতে হবে? জেপিজি। সেক্ষেত্রে আমি আবার ফাইল, সেভ এস, এখান থেকে দিব এই যে প্রথম জেপেক, এই জেপিইজি প্রথমটা। এখানে জেপিজি কিন্তু আরো আছে, নিচের গুলো দিলে একটু ঝামেলা করতে পারে। প্রথমটা দিবেন। কোনটা দিবেন? প্রথমটা দিয়ে আবার সেভ দিলাম। এখন আমার ছবিটা সব প্ল্যাটফর্মে ওপেন হবে, মোবাইলে ওপেন হবে, কাউকে ইমেল করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, ফেসবুকের মেসেঞ্জার দিতে পারবেন, ইমোতে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় আপনি এটা পাঠাতে পারবেন। সাইজটাও ঠিক থাকবে। ওকে, বুঝা গেছে? ওকে, এখন এটার বাইরে আরো একটা সাইজ আছে, যেটা নাম হচ্ছে স্ট্যাম্প সাইজ। এটা করেছি আমি পাসপোর্ট সাইজ। স্ট্যাম্প সাইজের সাইজ হচ্ছে এমনি নরমালি 1:1 নিলে হয়, অথবা আরেকটু যদি অ্যাকুরেট নিতে চান তাহলে নেবেন কত না 0.8/1, 0.8 একেবারে একুরেট। যদি এটা মনে না থাকে 1:1 নিলেও চলবে। 1 ইঞ্চি, ইঞ্চিতে বললাম আমি, আবার 1 পিক্সেল না, mm না, হ্যাঁ ইঞ্চি। ওকে, এখন আমি যেহেতু এটাকে পাসপোর্ট সাইজ করেছি, এখন আপনি এটাকে চাইলে স্ট্যাম্প সাইজ করতে পারবেন না, একই নিয়ম। আর একটা নতুন ফাইল নিতে হবে, সেটার সাইজ থাকবে কত 1:1 বা 0.81, এবং এটাকে ড্রাগ করে ওখানে নিয়ে যাব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ধরবো, ছোট করবো, অ্যাডজাস্ট করবো, দেন এটাকে সেভ করবো। ওকে, বুঝতে পেরেছেন? বুঝাতে হবে কাউকে এটা? হ্যাঁ, স্ট্যাম্প সাইজ হচ্ছে 0.8/1, 0.8/1 ইঞ্চি। ইঞ্চিটা লিখবেন, কারণ পিক্সেল নিলে বা অন্যটা নিলে হবে না। ওকে, এরপর যদি এখন দেখালাম প্রিন্টের জন্য, যদি বলা হয় যে সরকারি বিভিন্ন ওয়েবসাইট গুলোতে অ্যাপ্লাই করার সময় 300/300 বুঝেন পিক্সেল, যদি আপনি 300/300 করতে চান, আমি এটাকে করবো না, আবার র ফাইলটাতে চলে যাই, কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ, এখানে প্রথমে এসে পিক্সেল করে দিবেন। কি করে দিবেন? পিক্সেল করে দিবেন। তারপর উইডথ দিবেন কত? 300, হাইট দিবেন আবার 300। ওরা যা চায়, আমরা কমনলি এটাই চাই।
তারপর রেজুলেশন 300 থাক, কমিয়ে দিলেও দিতে পারেন, আমি আপাতত এটাই রাখতেছি কারণ আমি আরেক জায়গায় কমিয়ে দিব বললাম। ওকে, এবং এটা অবশ্যই 8GB করে দিবেন, কারণ এই 300x300 আমরা কখনোই প্রিন্ট করবো না, এটা জাস্ট তাদের ওয়েবসাইটে আপলোড করবো, ঠিক না? তাহলে এর জন্য আমরা কি দিব, 8GB দিব। কি দিব, 8GB দিব। দেন ওকে, দেন আবার আমার এই ছবিটা আমি এখানে রেখে দিলাম। এখন এটা অনেক বড় ছবি, আমি আবার Ctrl-D এটাকে ছোট করলাম, Ctrl-T দিয়ে ট্রান্সফর্ম আনলাম, ঠিক আছে? তারপর এটা আমি আবার Shift-Alt দুটাই ধরলে সব দিক দিয়ে ছোট হবে, এবং আবার জুম করলাম, Ctrl+ দিলে কি হয়, জুম হয়। দেন আমি এবার এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসালাম, এই যেভাবে টেনে এনে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন, সেন্টার করে বসালাম। দেন এটাকে একটা এন্টার দিলাম, বসে যাবে। একটা এন্টার দিলে কি হবে, ট্রান্সফর্মটা চলে যাবে, ঠিক আছে? এবার এটাকে আপনি সেভ করেন, জেপিজি করে তারপর ওয়েবসাইটে আপলোড দেন 300x300। এখন সেভটা আমি একটু কাজ আছে এখানে, আমি আবার সেভ এস দিলাম। দেন এখান থেকে জেপিজি করে দিব প্রথমটা, এবং এটা করে দিলাম আমি 300 নাম দিয়ে এটা। দেন এই যে এখানে কোয়ালিটি 12 আছে না, এটা যদি আসলেই প্রিন্ট করে তাহলে 12 রাখবেন, যদি ওয়েবে দেন তাহলে এটা করে দিবেন 7। কত করে দিবেন, ওই যে রেজুলেশনটা আমরা ওখান থেকে 300 না কমিয়ে এখানে কমিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? আমরা যে কোনোটাতে কমাতে পারি, যেটা ইজি হয়, আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি ওটাই দেখিয়েছি, বুঝতে পেরেছেন? সাইজটা কিছু কমবে না, এমবি কমবে। হ্যাঁ, কারণ এটা ফুল করে দেখেন, ফুল করে দিলে এটার এমবিটা অনেক বেশি, হ্যাঁ 93। যখন 7 করে দিবেন এটা কিন্তু অনেক কমে গেছে। হ্যাঁ, এখন দেখেন এটা আপনার ওয়েবসাইট গুলোতে এখন লোড নিবে, কারণ এই যে বললাম তো 40KB 50KB ওটার মধ্যে আনার জন্য আমি এটা কমিয়ে দিলাম। যদি কোনো কারণে দেখেন যে 7 দেওয়ার পরেও নিচ্ছে না, বলো যে টু লার্জ, ইউর ইমেজ ইজ টু লার্জ, যদি এরকম বলে তখন আপনি 6 করে দেন। এমনি 7টা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় অ্যাকসেপ্টেবল হয় কমনলি। যদি কোনো কারণে এক্সেপশনাল নাও অ্যাকসেপ্ট করে, আপনি তখন আবার এডিটে ফটোশপে এসে 6 করে দেন, তাহলে এটা রেজুলেশন আরো কমে যাবে। এখন বুঝতে পেরেছেন? পারবেন তো? এই কাজটা কিন্তু সবার মোটামুটি লাগে। আমি এমন কাজগুলো আজকে বলবো যেগুলো সবার লাগে, শুধু ডিজাইনারদের জন্য না। ওকে, এবার আমি এখানে আরো একটা জিনিস রেখেছি যেটার নাম হচ্ছে Ctrl-0 দিলাম। অনেক বড় হয়ে থাকলো, জুম হয়ে থাকলো, তখন আপনি Ctrl-0 দিলে এটা ফিট হয়ে যাবে, আপনার উইন্ডোর সাথে ফিট হয়ে যাবে। উইন্ডোর সাথে ফিট হওয়ার জন্য কি দিব, Ctrl-0। ওকে, এবার দেখেন আমরা অনেক সময় ওই যে ওয়েবসাইট গুলোতে একটা সাইন দিতে হয়, সাইন আপলোড করতে হয়। তো আমি এটা এমন ভাবে এনেছি, একটা সাইন খাতায় করে ছবি তুলে এনেছি যাতে আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে? স্ক্যান করে নেই, স্ক্যান করলে তার সুন্দর আসবে। এটা জাস্ট আমি মোবাইল দিয়ে কি তুলেছি, ছবি তুলেছি। হ্যাঁ, এখন এটাকে আপনি ওই 300/80 চাই, এটা কত চাই, 300/80। বিভিন্ন ওয়েবসাইট গুলোতে এরকম চাই আর কি। তো এখন 300/80 করার জন্য আমি প্রথমে এখানে একটা টুলস আছে এটার পাশে, যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কুই। রেক্টেঙ্গুলার মানে হচ্ছে আয়তক্ষেত্র যার পরস্পর দুই বাহু কি সমান। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি এবার এখানে ড্রাগ করে একটা সার্কেল তৈরি করতে পারবো। এই যে দেখেন এক্সেল এর কপি করলে যা হয় এখানে তা হচ্ছে, ঠিক আছে? আমি এবার বাইরে ক্লিক করলাম, চলে যাবে। আবার খেয়াল করেন, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করে যতটুকু এরিয়া লাগবে আমি ততটুকু থেকে আর একটু বেশি করে এরিয়া এভাবে করে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এই অংশটুকু কাট করার জন্য আমি আসবো ইমেজে, ইমেজ থেকে দিব ক্রপ, তাহলে বাকি জিনিসগুলো চলে গেল। হ্যাঁ, না, এখানে একটা ক্রপ টুলসও আছে, ওটা একটু কঠিন হবে। ফটোশপ ফর অল ক্লাস এটা কঠিন হবে, এটা শুধু ডিজাইনারদেরকে আমি দেখাবো। ফটোশপ ফর অল মানে এখানে যে ফটোশপ জানে না, কিছু জানে না, তার জন্য আমি আজকে ক্লাসটা, যে কিছুই জানে না তার জন্য। এই জন্য যেই পদ্ধতিটা সহজ আমি ওইটাই দেখাবো, শুধু কোনো কমপ্লেক্সে যাবো না, বুঝতে পেরেছেন? তাহলে আমি কোথায় গেলাম, ইমেজ আসলাম, তারপর কি ক্রপ। ওকে, মনে থাকবে? ওকে, তারপর আমি আবার Ctrl+ দিয়ে একটু জুম করতেছি। এখন দেখেন এই লেখাটা আমার তো লাগবে শুধু লেখাটা, ব্যাকগ্রাউন্ডটা একেবারে সাদা হলে ভালো হতো না? আমি এর জন্য দিব, আমি Ctrl-D দিলে সিলেকশনটা চলে যাবে। কি দিব সিলেকশন চলে যাওয়ার জন্য? সিলেকশন এর অ্যান্টোনিম একটা ওয়ার্ড বলেন তো। সিলেক্ট এর অ্যান্টোনিম ডিসিলেক্ট। তাহলে ডিসিলেক্টের ফার্স্ট লেটার কি?
ডি, সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিলে কি হয়, ডিসিলেক্ট হয়, মনে থাকবে? ওকে, এবার আমি কিবোর্ড থেকে দিব কন্ট্রোল শিফট এল। আমি কি দিলাম, কন্ট্রোল শিফট এল। এল মানে হচ্ছে লেভেল, এখানে কি এল মানে লেভেল, কন্ট্রোল শিফট এল দিয়ে হচ্ছে অটো লেভেল। কি লেভেল, অটো লেভেল। তাহলে অটো লেভেল দেওয়াতে একটু কালসেটা আর একটু সাদা হয়ে গেল না? এবার আমি যেহেতু পুরোপুরি আমি পাই নাই আউটপুটটা, অটো দিয়ে পুরোপুরি পাই না, এখন ম্যানুয়ালে যাব। প্রথমে কি দিয়েছিলাম, কন্ট্রোল শিফট এল, এখন দিব শুধু কন্ট্রোল এল, শিফটটা বাদ। এবার এই যে মাঝখানের একটা স্লাইডারের একটা মাঝখান অংশ আছে, এটা একটু আমি এদিকে আনবো, এদিকে আনলাম। এবার এটা একটু এদিকে আনলাম। এখন আগে ছিল এরকম, এখন এরকম। বা এটা দিয়েও আমার যেহেতু এই লেখাটার আলোর ইয়াটা কমে যাচ্ছে, কালোটা, আমি এটা দিয়ে করলাম না। তাহলে যদি এটা কাজ না করে কন্ট্রোল এম দিলাম, কন্ট্রোল কি দিলাম, এম, কন্ট্রোল এম আবার দিলাম, কি কাজ করে না কেন? আচ্ছা, কাজ না করলে আমরা এখান থেকে ম্যানুয়ালি নিয়ে আসবো। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কার্ভ, এই যে পাশে লেখা আছে কি কন্ট্রোল এম, কার্ভ, কার্ভস, ঠিক আছে, ক্লিক করলাম, এখন আসলো। যদিও মনের সময় মাঝে মধ্যে শর্টকাটে কাজ নাও করতে পারো, তখন ম্যানুয়ালি আনতে হয় আর কি, ঠিক আছে। ওকে, এবার আমি এটা একটু এদিকে করে দিলাম। এই দেখেন, এই জায়গায় ধরবেন, এই যে একটা পুরো একটা লম্বা লাইন আছে, জাস্ট উপরের এই জায়গায় ধরবেন, ধরে ক্লিক করে এদিকে নিয়ে যাবেন, এবং এই জায়গাটাকে ধরে এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন এটার কালোটা বেটে গেছে, এটার যেটা ফ্যাকাশে ছিল সেটা একেবারে হোয়াইট বুট হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমি কি করলাম, যে সিম্পলি এই মাথাটা ধরে এখানে একটু নিয়ে গেলাম, আর এই মাথাটা ধরে এদিকে একটু নিয়ে আসলাম, তারপর আমি ওকে করলাম। তাহলে আমার এটা স্ক্যান করলে যা তা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি পুরোটাকে নেওয়ার জন্য প্রথমে নিয়েছিলাম ড্রাগ করে, এখন একটু অন্যভাবে নিই। কন্ট্রোল এ দিলে কি হয়, সব জায়গায় অল সিলেক্ট, কি হয়, অল সিলেক্ট হয়ে গেল। এবার আমি কন্ট্রোল এক্স দিলে কি হয়, সব জায়গায় কাট হয়, কাট হয়। আমার এখন কার্সর আছে, কন্ট্রোল এক্স দিলে কি হয়, কাট হয়। এবার আমি এটা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে বা এখান থেকে এখানে ক্রসে ক্লিক করে হোক, আমি এটা ক্লোজ করলাম। দেন আবার কি দিব, কন্ট্রোল এন, কন্ট্রোল এন ফর নিউ ফাইল, কি ফাইল, নিউ ফাইল। এবার আমি কত দিব, আমার ওখানে রিকোয়ারমেন্ট কত ছিল ওয়েবসাইটে, 300/80, দেন এটা আমরা 300 দিচ্ছি। ও সরি, আমি 800 দিয়ে ফেলেছি। 80, রেজুলেশন হবে কত, 308 জিবি থাকবে, কারণ এটা আমি কোথায় দিব, ওয়েবে দিব। ওকে, তাহলে আমি প্রথমে থালাটা পেলাম, থালার মধ্যে এখন কন্টেন্ট বসাবো, কন্ট্রোল ভি। হ্যাঁ, কন্ট্রোল ভি দেওয়াতে এখানে কিছু একটা এসেছে, যদি আমরা দেখতে পাচ্ছি না, যে উপর একটা লেয়ার দেখতে পাচ্ছি। কন্ট্রোল ভি দেওয়ার আগে এই লেয়ারটা ছিল না, দেখেছেন? কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এখন সেটা দেখতে পাওয়ার জন্য আমি আবার কি দিব বলেন তো, কি দিব, জুম আউট করলাম। আচ্ছা, আউট করলাম, অনেক জুম আউট করলাম। এবার কি দিব, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করার জন্য। এটাকে ট্রান্সফর্ম মানে কি, ছোট বড়, বড় ছোট করার জন্য কন্ট্রোল টি দিব। তাহলে এটা ধরলাম। এবার শিফট ধরবো, কি ধরবো, শিফট ধরে এখান থেকে একটা কর্নার ধরে আমি ভেতরের দিকে ছোট করলাম। এবার জুমটা বাড়াই, কন্ট্রোল প্লাস, কি দিব, এবং এটাকে আমি অ্যাডজাস্ট করি, এবং এটাকে আরেকটু ছোট করতে হবে। শিফট আল্ট দুটোকে ধরে আমি সেন্টারলি ছোট করলাম, দেন এটাকে সেন্টার করে বসালাম, একটা এন্টার দিলাম। তাহলে আমার জিনিসটা অ্যাকুরেটলি বসে গেল। এখন এটাকে আপনি সেভ করবেন, আগের মতো সেভটা আমি আর করতেছি না, আগের মতো সেভ করবেন, ওখানে 7 করে দিবেন, কোয়ালিটি কত, 7 করে দিবেন, জেপেগ। যদি পিএনজি দিতে বলে কোনো কারণে, আবার সেভে যান, এখানে নিচে কিন্তু একটা পিএনজি অপশন আছে, এই যে পিএনজি, পিএনজি দিতে বলে পিএনজি সিলেক্ট করে সেভ দিবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ, পিএনজি যদি বলে, এখন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হয়, তখন আমরা ব্যাকগ্রাউন্ড ফেলবো। ব্যাকগ্রাউন্ডের আমি ওই জিনিসটা একটু পরে বলতেছি, ঠিক আছে? তাহলে এটুকু বুঝছেন, ক্লিয়ার, পারবেন তো? এখন তো কারো কাছে যেতে হবে না এই কাজটার জন্য অন্তত। হ্যাঁ, ওকে, আমি এটা ক্লোজ করলাম। তাহলে এখন শুধু, এখন যদি আপনাকে বলা হয় 3 সাইজ, অ্যালবাম সাইজ আর কি 3.5/5, কত, 3.5/5, এবং বিভিন্ন সাইজ গুলা যেটাই যখন লাগে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো যেটা আমি মোস্ট কমন, মানে 3টা হচ্ছে খুবই কমন,
অ্যালবাম সাইজের জন্য। তাহলে এখন ক্লিয়ার করতে পারবেন এই ছবিকে। হ্যাঁ, আপনি যদি এখানেও করে দেন ইমেজে এসে ইমেজ সাইজ এখানেও সাইজ করে দিলে, ক্যানভাসে দিয়ে ফেলেছি, ইমেজ এসে এখানে করে দিলেও এটা হয়ে যাবে, কিন্তু তখন একটু চ্যাপ্টার টাইপের হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, সবসময় কন্ট্রোল লাইন দিয়ে নতুন ফাইল নিব, এখানে 3.5 ইঞ্চি করে দিব, তারপর এই ছবিটাকে টেনে এনে ওখানে বসাবো, তারপর সেভ করবো। ওকে ওকে। দেখা যায় এখান থেকে আপনি অনেক দূরে আছেন। আচ্ছা, এবার আমরা শিখবো ক্রপ। ক্রপের জন্য দেখেন আমি এখানে একটা ছবি রেখেছি, ছবিটা আমি আবার অ্যাজ ইউজুয়াল কিভাবে আনতেছি দেখেন, ড্রাগ করে এখানে নিয়ে আসতেছি। অনেকে আবার ছবিটাও আনতে পারবেন না, আবার তখন আপনি কাজ কিভাবে করবেন ছবিটা আনতে না পারলে। হ্যাঁ, এবং এই ফাঁকে আমি আরেকটা কথা বলে দিই, ফটোশপে যারা আগে থেকে কাজ করেন তাদের হয়তো অভিজ্ঞতা আছে যে কিছু কিছু ছবি ফটোশপে ওপেনই হয় না। এরকম এক্সপিরিয়েন্স কারো হয়েছে? হ্যাঁ, ফটোশপে আনলে কান্ট ওপেন এই ধরনের কিছু একটা লেখা আসে, ওপেন হয় না। হ্যাঁ, এটা কেন, এটা বলতেছি। ধরেন এই ছবিটাই সেই ছবি যেটা ওপেন হচ্ছে না, মনে করলাম এটা ওপেন হচ্ছে না, তখন এটার মধ্যে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এডিট, এটা প্রত্যেক কম্পিউটার আছে, আপনি 5 টাকার কম্পিউটারও আছে, 5 লাখ টাকার কম্পিউটারও আছে। এডিট এই অপশনটা ক্লিক করবেন, এমএস পেইন্ট ওপেন হবে, এমএস পেইন্ট ওপেন হবে। ঠিক আছে, এবার কিছু করতে হবে না, ফাইলে গিয়ে সেভ এস, নতুন একটা নাম দিয়ে এটাকে সেভ করেন, নতুন একটা নাম দিয়ে সেভ করেন, তারপর যেখানে সেভ করেছেন সেখান থেকে ছবিটা এবার ফটোশপ ওপেন করেন, ওপেন হবে। না, রিনেম দিলে হবে না, এটা এমএস পেইন্ট ওপেন করতেই হবে। অনেক সময়, সবগুলো না, অনেক সময় হবে। তাহলে এটা সলভ পেলেন কিভাবে? কি করতে হবে, এমএস পেইন্টে এডিটের মাধ্যমে ওপেন করতে হবে, তারপর আবার নতুন করে একটা সেভ দিবেন, নতুন নাম দিবেন, শেষ, ফিনিশ। এখন যা আছে তাই থাকবে, সব থাকবে। এই ফাঁকে আরেকটা কথা বলি, এটা আমি প্রবলেমটা কেন হয় এটা জানি না, সলভ কিভাবে করতে হয় শুধু এটাই জানি। ঠিক আছে, এখন মনে করেন এই ছবিটা, মনে করেন এই ছবিটা আমার সব কিছু ঠিক আছে, সাইজ ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, বাট কোনো কারণে এটা ওয়েবসাইটে আপলোড নিচ্ছে না। এই জন্য নিচ্ছে না যে বলা হচ্ছে এক্সিড লিমিট, মানে কি এটা রেজুলেশন বেশি। তো আমি ফটোশপে গিয়ে 7:6 করে দিলেও কমতেছে, যদি আপনি ফটোশপে না যেয়ে এটা কমাতে চান তাও পারবেন। সেটার জন্য এটাকে রাইট ক্লিক করে আবার এডিট, এমএস পেইন্ট ওপেন হবে। ঠিক আছে, এটা যদি আরো রেজুলেশন কমাতে চাই, সাইজ ঠিক থাকবে বাট রেজুলেশন কম হবে, সেক্ষেত্রে কন্ট্রোল ডাব্লিউ দিবেন। এখানে এসে কি দিবেন, ডাব্লিউ দিয়ে এটা 100 আছে না, এটাকে 80 করে দেন বা 50 করে দেন, যত কমের দিকে দিবেন তত এটা রেজুলেশন কমবে। তো আবার ওকে দিলাম, দেখেন এটা আর একটু ছোট হয়ে গেছে, মানে এটা সাইজ ঠিক আছে, রেজুলেশনটা কমেছে। হ্যাঁ, আবার এটাকে সেভ দেন, ওটার উপর সেভ দিলেও দেন, নতুন করে সেভ দিলেও দেন, তারপর ওয়েবসাইটে আপলোড দিলে সেটা আপলোড নিবে, মানে ফটোশপে যেতে হবে না। এই ছোটখাটো কাজের জন্য ফটোশপে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, ফটোশপে না গিয়েও কাজটা আপনি সলভ করতে পারবেন। ওকে, আচ্ছা, ক্রপের জন্য আমি এই ছবিটা এখানে ওপেন করেছি। তো আমি একটু আগেও কিন্তু ক্রপ করেছি না? হ্যাঁ, এখানেও আমি ছবিটা প্রথমে ক্রপ করার জন্য, এই ছবিটা এরকম কখন হয়, যদি আমরা স্ক্যান করি অনেক সময় ছবি ভেতরে একটু উলট পালট হয়ে যায়, ঠিক না? উলট পালট হয়ে গেলে আমি এটাকে ক্রপ করে ঠিক করে ফেলবো। কিভাবে ক্রপ আমি বলেছি, এখানে একটা জেনারেল ক্রপ আছে, সেটা হচ্ছে এইখানে, এই যে ক্রপ, এটা মোবাইলেও আছে, আইকনটা দেখলেই বোঝা যায় এটা যে ক্রপ, ঠিক না? তো আমি এটা দিয়ে ক্রপ করবো না, এর নিচে আরেকটা ক্রপ আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ। কি ক্রপ? পার্সপেক্টিভ ক্রপ। ও শিওর আনলাম, এখন দেখা যায়? ওকে, আমি এখানে ক্লিক করে ধরলে প্রথমটা হচ্ছে জেনারেল ক্রপ, কাইন্ডলি আপনারা একটু এদিকে দেখেন, ঠিক আছে, কারণ না মিস হয়ে যাবে। এর নিচে আছে পার্সপেক্টিভ ক্রপ। আপনাদের এই ফাঁকে আরেকটু বলে রাখি, যদি আপনারা কেউ ফটোশপ 7 বা অনেক আগের ফটোশপ গুলো ইউজ করেন, তাহলে এই অপশনগুলো আপনারা পাবেন না, সেখানে দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না। আপনাকে আমার এই ফটোশপ গুলো ইউজ করতে হবে। এটা হচ্ছে আপডেটেড ভার্সন, ফটোশপ সিসি, কি নাম?
সিসি আমার থেকে সফটওয়্যার নিয়ে যাবেন, আজকে যারা পেনড্রাইভ এনেছে, না হয় ওই যে ওয়েবসাইট থেকে নামিয়ে নেবেন, বা পরবর্তী এখানে এসে কালেকশন করতে পারবেন। আপনি এখানে স্টুডেন্ট হন বা না হন, সমস্যা আছে। CS7 ইউজ করতেছে, হ্যাঁ, C6 CS6 তো ওর স্যার জুম এবং সোজা করতেছে স্যার, পুরো দূরবীক্ষণ দিয়ে লম্বা করে আবার দেখতে দেখুন, দেখে আবার হাসি আসতেছে স্যার, মেরি কতটা নিচে দেখুন না, এখানে আমরা অনেকের কাছ থেকে হাসবো, আবার আমাদের কাছ থেকে হাসবে, এরকম লোক আছে পৃথিবীতে। স্যার। ও ঠিক আছে, অনেকে আমাদের কাছে কি আনস্মার্ট, আবার আমরা অনেকের কাছে আনস্মার্ট, এটা স্বাভাবিক পৃথিবীতে। আচ্ছা যাই হোক, আমরা আবার নিলাম পার্সপেক্টিভ ক্রপ টুল, এখানে ক্লিক করলাম, একটা যে কোনো একটা কর্নার একটা ক্লিক করেন, অপর কর্নার আরেকটা ক্লিক করেন, এখানে এসে আরেকটা ক্লিক করেন, আবার এই জায়গায় এসে আরেকটা ক্লিক করেন, শেষ। এবার উপরে একটা রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করলেও করেন, এন্টার দিলেও দেন, ছবিটা এমন ভাবে ক্রপ হয়ে যাবে, একেবারে ঘুরে যাবে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের লাগে, ফটোশপ ফর অল, মানে সবার লাগে। এটা দিয়ে আমরা এইভাবে সলভ করতে, যত বাঁকা হোক না কেন আমরা এইভাবে সলভ করতে পারবো। এর বাইরেও এই যে আমার ভাই যেটা বললো ইয়া দিয়ে করা হয়, হ্যাঁ, স্কেল দিয়েও রোলার দিয়ে করতে পারেন। রোলার দিয়ে করতে চাইলে সেটা দেখে নেন, রোলারে ক্লিক করে ধরে থাকলে এই মেনুগুলো আসবে, রোলারে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ক্লিক করে ধরে এনে এতটুকু, হ্যাঁ, ধরলাম, বা উপর থেকেও করতে পারেন, বা এ পাশ থেকেও করতে পারেন, মানে ছবিটা যেদিকে গেছে ওদিকে রোলারটা টানলাম, টানার পর ইমেজ রোটেশন আরবিট্রারি, কিছুই করতে হবে না, ওকে করলে হবে। বুঝতে পেরেছেন? এখন সোজা হয়ে গেল না? সোজা হলো, আমাকে আবার কিন্তু ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমি আবার যাবো কোথায়, এই যে এটাতে এসে আবার ধরলাম, আবার ইমেজ, আবার ক্রপ, তাহলে যেটা 5-6টা কমান্ড আমার এক কমান্ড হয়ে গেল না এর আগে? হ্যাঁ, আগেরটা ইজি। আবার হ্যাঁ, ওইতে বললাম, অন্যগুলোতে নাই। এটা কিন্তু সব ফটোশপে আছে আবার, এটা এখন যেটা করলাম এটা। এর বাইরেও এটাও জানা থাকাটা ভালো, কারণ অনেক সময় অটো জিনিসগুলো কাজ করে না। একটু আগে আমি কার আনতে পারি না কন্ট্রোল এম দিয়ে, অনেক সময় কাজ নাও করতে পারে। হ্যাঁ, আর এটার জন্য একটা ওষুধ আছে, কাজ না করলে সেটা হচ্ছে কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। ঠিক আছে, ওকে। তো আমি এই ছবির বাড়তি অংশটা কেটে ফেলবো, এখানে যে বাড়তি একটা অংশ আছে এটা কেটে ফেলবো। তাহলে কি করতে হবে, জাস্ট আবার আমি আমার সিলেকশনটা এতটুকু করলাম। তাহলে সিলেকশন আমি কি দিয়ে করতেছি এটা কিন্তু মনে রাখতে হবে, এটা দিয়ে করতেছি। এখানে ক্লিক করা থাকলে কিন্তু সিলেকশন হবে না। দেন ইমেজ থেকে কি যাব, ক্রপ। ওকে, ক্রপ নিয়ে আমার আলোচনা শেষ। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে আসি। প্রথমে আমি এই প্রথম দুইটা ব্যাকগ্রাউন্ড ওপেন করি, দুইটা একসাথে ধরে ফটোশপে এনে যে কোনো জায়গায় ছেড়ে দিলে দুইটা আলাদা আলাদা ওপেন হবে। এই যে ভাই প্রথম আমাকে জিজ্ঞেস করলো পিএনজি কিভাবে করবো। পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ, কি গ্লাস, অ্যাজ এ গ্লাস। তো অনেক সময় কি হয়, আমরা যে কোনো ছবি তুলি বিভিন্ন জঙ্গলে, বিল্ডিং এর সামনে, এখন আমরা যদি ওই ছবিটাকে প্রফেশনাল লুক দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড অনেক সময় কেটে ফেলতে হয়, ঠিক না? বা এক কালার করে, এখানে তো এক কালার অলরেডি আছে, অনেক সময় এক কালার করে দিতে হয়। হ্যাঁ, যে কোনো একটা কিছু একটা করতে হয়। তো যদি এক কালার থাকে কিভাবে কাটবেন এটা দেখাবো। এরপর যদি মাল্টি কালার থাকে কিভাবে কাটবেন, এখানে এক কালার আছে, এটা কাটা খুবই ইজি। কিবোর্ড থেকে দেন ডাব্লিউ দিলে কি আসবে, ম্যাজিক টুল। যদি আপনি শর্টকাটে না আনে এখান থেকে আনতে চান, এই যে এটার নিচে এটা ম্যাজিক, এখানে ক্লিক করে থাকলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, তাহলে এই যে এই পাশে অংশটা সিলেক্ট হলো। এখন এই পাশেটা কি করবে, এর জন্য আপনি শিফট ধরে এখানে একটা ক্লিক করেন। ঠিক আছে, দুইটাই হয়ে গেল। মাঝখানেটা কে করবে, শিফট ধরে আবার এখানে ক্লিক করেন, শিফট ধরে এখানে ক্লিক করেন, পুরোটা সিলেক্ট হয়েছে। এখন এই পুরোটা সিলেক্ট আপনি শিফট ধরে না করেও করতে পারেন। এখান থেকে এই যে কন্টিনিউয়াস এটা তুলে দেন। এখানে একটা দেখেন, আমি যখন এই মুভ তুলে থাকবো এখানে অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আবার এখানে আসবো এখানে অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমি এখানে ক্লিক করলাম যে কোনো এক জায়গায়, এখন দেখেন আমার সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে এক ক্লিকে। প্রথমে কিন্তু সিলেক্ট হয় না, বরং একটু বেশি হয়ে গেছে। এই যে আমার গায়ের উপরে চলে এসেছে। ঠিক আছে, বেশি হলে আমি কি করব, আবার টলারেন্স আছে না, টলারেন্স আমি এখানে 20 করে দিলাম। আগে ছিল 32, ডিফল্ট 32 থাকে। আবার ক্লিক করলাম, এখন দেখেন এখানে সিলেকশনটা আরো কমে গেছে আগের থেকে, তাহলে আমার মনে হয় আরো কমাতে হবে। আমি দিলাম 10, আরেকটা ক্লিক করলাম, চলে গেল, আবার ক্লিক করলাম, ধরলো। এখন কিন্তু ঠিক আছে, এটা টলারেন্স।
এই যে বলছে আপনি কতটুকু সহ্য করতে পারবেন। তো টলারেন্সটা বেশি হলে সে সাদা অল্প সাদা পেলে সেটা ধরে ফেলবে, টলারেন্সটা কমাই দিলে সে আর অল্প সাদা সেটা আর ধরতে পারবে না। মানে যেটাকে আমরা অনেক সময় অনেক লোক হচ্ছে রাত কানা রোগ, যারা রাতে দেখে না, কারণ তারা আলো বেশি থাকলে দেখে, কম থাকলে দেখে না। তো এখানেও যদি বেশি সাদা হয় সেটা ধরতে পারবে, কম সাদা হলে ধরতে পারবে না। আর টলারেন্স বাড়া দিলে সে অল্প সাদার আংশিক পেলে ধরে ফেলবে। তো এখন দেখেন আমি আবার 32 করে দিই বা 30 রাখলাম। এখন দেখেন এখানে কিছু অংশ আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এটা আমি টলারেন্সে না গিয়েও কিন্তু ডিসিলেক্ট করতে পারি। এর জন্য কিবোর্ড থেকে দিব এল, কি দিব এল দিলে লেসু আসবে। লেসু, এই লেসু খাওয়া যায় না, এটা হচ্ছে এখানে টুলস। এই যে এখানে ক্লিক করলে প্রথমটা, এইখানে ক্লিক করে থাকলে এখানে 3টা আছে, প্রথমটা। এবার আমি কিবোর্ড থেকে ধরবো কি আল্ট, কি ধরবো আল্ট ধরে আমি এখানে একটা সার্কেল এঁকে দিব। আল্ট ধরা অবস্থায়, আল্ট ছেড়ে দিলে হবে না, সিলেকশনটা চলে গেছে। আবার আল্ট ছাড়া কাজ করলে কিন্তু হবে না। এই যে এই ক্ষেত্রে আল্ট মানে হচ্ছে বাদ দেওয়া, কি দেওয়া বাদ দেওয়া। আমি আবার আল্ট ধরে এই অংশটাও এভাবে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে একটা রাউন্ড করে দিলাম, চলে গেছে। এখানে হালকা একটা বিন্দু থেকে গেছে, আমি আবার আল্ট যেখানে যেখানে সমস্যা ছিল সলভ। বুঝতে পেরেছেন সিলেকশনটা কিভাবে করলাম? এখন যদি কোনো কারণে একটা জায়গায় সিলেকশন হয় নাই, সিলেকশন করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে সিলেকশন, সেক্ষেত্রে কি ধরবেন শিফট ধরলে ইনক্রিজ হয়, আল্ট ধরলে ডিক্রিজ হয়। কি হয়? শিফট ধরলে সিলেকশনটা ইনক্রিজ হবে আর আল্ট ধরলে ডিক্রিজ হবে। তো আমি শিফট ধরে যদি এখানে একটা ক্লিক করে এভাবে একটা রাউন্ড দিই, তাহলে এটা ইনক্রিজ হলো না সিলেকশন। তাহলে এখন ব্যাক আসার জন্য কি করব? কন্ট্রোল জেড দিলাম একবার, ওকে। হ্যাঁ, লেসু টুলে না গিয়েও করা যায়। আমার কাছে বললাম যে ফটোশপ ফর অল যেটা সহজ মনে হবে আমি ওটাই বলবো। হ্যাঁ, আচ্ছা আমি এখানে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো কাজ করব, আমরা সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। এটা শেষ হোক, না পেলে আমাকে প্রশ্ন করে। এখন আসেন ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবো। কি করব? কেটে ফেলবো, বা ব্যাকগ্রাউন্ডটা কাটবো না, আমি জাস্ট এই ছবিটাকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসাবো, এরকম হতে পারে। ধরুন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ওপেন করি, এর পরেরটাতে একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি আমি। এটা অনেক সময় হয় না, আমরা বিভিন্ন সিনারিতে আমাদের ছবিগুলো বসাতে পছন্দ করি না, মজা লাগে। এই মজা পাওয়ার জন্য এখন আমার কি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট আছে না মানুষটা সিলেক্ট আছে বলেন তো? কেউ একজন আমাকে ব্যাকগ্রাউন্ড, এখন যদি আমি মুভ করে ব্যাকগ্রাউন্ডে যাবে, মানুষটা থেকে যাবে। এখন ইনভার্স করতে হবে, আমাকে কি করতে হবে? ইনভার্স করতে হবে বা রিভার্স করতে হবে। তো ইনভার্স এর প্রথম লেটারটা হচ্ছে আই, তাহলে কন্ট্রোল শিফট আই, কি দিব আমরা? কন্ট্রোল শিফট আই। আমি চাইবো আপনাদেরকে শর্টকাটের উপর রাখতে আজকে, কারণ শর্টকাটটাই কাজ করলে আমরা দ্রুত কাজ হয়ে যাবে। হ্যাঁ, ফটোশপ ফর অল এর জন্য আমার মনে হচ্ছে শর্টকাটটা বেশি উপযোগী। তো আমি কন্ট্রোল এক্স দিলাম। এবার আমার নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, চলে এসেছে, বুঝতে পেরেছেন? এখন এই ছবিটাকে আপনি এখানে বড় ছোট করবেন। কন্ট্রোল এক্স মানে কোথায় কাট করে ফেলেছি, কন্ট্রোল সি দিলেও হইতো। এক্স দিয়েছি আমরা একটু শিওর হওয়ার জন্য, চলে গেছে, ওটা তো মনে হয় কাট হয়েছে। সি দিলে হচ্ছে কিনা তো আমি বুঝতেছি না, কিন্তু সি দিলেও হচ্ছে। হ্যাঁ, ওকে। এখন এই ছবিটাকে এখানে একটু অ্যাডজাস্ট করার বিষয় আছে না? তাহলে এখানে যদি আপনি মুভ করে একটু এদিকে রাখতে চান, তাহলে এই টুল দিয়ে কি মুভ হবে? মুভ হওয়ার জন্য কোথায় যেতে হবে? মুভ টুল, ওকে। এখন আপনি যাচ্ছেন এটাকে আর একটু বড় ছোট করতে, তাহলে কি করতে হবে? ট্রান্সফর্মের প্রথম লেটার টি, সুতরাং কি দিতে হবে? কন্ট্রোল টি। এবার আমি শিফট ধরে যেতে, আমার প্রপোর্শন সমানুপাতিক হারে বড় ছোট হয়, শিফট ধরতে হবে। শিফট না ধরলে কিন্তু কাজ করবে না। এই যে আমি এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, এবার কিবোর্ড থেকে এন্টার দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে এখন জিনিসটা ভালো লাগতেছে, কারণ আমি যদি এটাকে বড় ছোট না করেন তাহলে কিন্তু আবার হবে না। বড় ছোট করার জন্য কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে। এখন এই ছবিটা আপনারা কাটা কোনো ব্যাপার আমাদের জন্য? আর কোনো ব্যাপার না, তাহলে এটা আমি স্কিপ করে যাচ্ছি। ওকে, এখন আমি জাস্ট আরেকটা সিম্পলি একটা ছোট কাজ দেখাই। এই মানুষটাকে ডাবল করে ফেলবেন এখানে।
হ্যাঁ, তাহলে আল্ট ধরে এখানে ক্লিক করে এটা শিফট ধরবেন যাতে মানে সোজা যায়, আরেকটা আমি এখানে ডাবল করে ফেললাম। জাস্ট কিবোর্ড থেকে আল্ট ধরবেন, অল্টার ধরে মাউস মুভে সিলেক্ট থাকতে হবে, মাউসটা জাস্ট এদিকে নিয়ে যাবেন, হ্যাঁ ক্লিক করে। শিফট ধরলে সোজা হবে, শিফট না ধরলেও চলবে, ঠিক আছে। ওকে, এটা আমি এখন এটা ক্লোজ করি। এখন এগুলো ফেলে দেওয়ার জন্য কোনো কারণে এটা লাগবে না, হ্যাঁ। তাহলে এখানে একটা জিনিস বলে ফেলে, সেটা হচ্ছে লেয়ার নিয়ে কিভাবে কাজ করে। এখন দেখেন আমি এটাকে ধরবো, আমি ধরতে পারতেছি না, আমি এখানে ক্লিক করছি অথচ আমার ধরা যাচ্ছে কোনটা, এটা আমি ক্লিক করতেছি কোথায়, এখানে। এই ধরনের তো হওয়ার কথা না, কিন্তু ফটোশপে যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারটা কাজ করবে অনলি। তো আমি লেয়ারের অনেক কাহিনী আছে, তো কাহিনীতে যাব না। ফটোশপ ফর অল শুধু এই যে অটো সিলেক্ট, এখানে ক্লিক করেন। অটো সিলেক্টে ক্লিক করার পর এখন যেটা সিলেক্ট করবেন ওটাতে সে কাজ করবে, বুঝতে পেরেছেন? যেটাই সিলেক্ট করবেন সে ওটাতে কাজ করবে। কারণ কোনো কারণে আপনি ফটোশপ ওপেন করলেন, এটা সিলেক্ট আছে কিনা দেখবেন, এটা না থাকলে আপনি কিরে এটা নড়তেছে না কেন, হ্যাঁ, তখন আপনার মাথায় এটা আসতে হবে যে হ্যাঁ অটো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন বুঝছেন? এখন আপনি যেটা ধরবো সেটা ফেলে দিব, ব্যাক স্পেস। আর ফটোশপ যেগুলো আর্লিয়ার ফটোশপ 7-এ যায়, ব্যাক স্পেস দিয়ে যায় না। ফটোশপ 7-এ কি করতে হয়, বা আগের ভার্সন গুলোতে এটাকে টেনে ধরে এনে এই ডিলিট বাটনে ফেলতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে জিনিসটা ইজি, ব্যাক স্পেস দিলে চলে যাবে। ওকে, আচ্ছা, ফেদার। এখন আমরা একটু ফেদার নিয়ে কাজ করি। ফেদার জিনিসটা কি, আমি আবার এটা নিয়ে আসলাম, কন্ট্রোল এক্স দিয়ে আবার কাট করলাম, আবার আমি এটা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করলাম। ফেদার জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন পোস্টার, ফ্লায়ার, ভাই আপনি কোন দিকে দেখেন, একটু দেখতে হবে আপনার ক্লাসটা মজা লাগুক বা না লাগুক, এমন ভাব করতে হবে অনেক মজা পাচ্ছেন, ঠিক আছে, যাতে অন্তত আমার উৎসাহটা হারিয়ে না যায়। আচ্ছা, এখন দেখেন এই ছবিটা আমি এখানে আনলাম। আমরা বিভিন্ন জায়গায় দেখি ফেদার মানে হচ্ছে মিশে যাওয়া, ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন যেন মিশে গেছে, হ্যাঁ, এক জায়গায় এসে মিশে গেছে, হ্যাঁ। এই মেশানোর জন্য আমরা ফেদারটা ইউজ করবো। তো ফেদারটা কিভাবে ইউজ করা যায়, আমরা প্রথমে একটা সিলেকশন নিব, এটা দিয়েও নিতে পারি সিলেকশন, লেসও দিয়েও নিতে পারি। লেসও নিয়ে দিয়ে হচ্ছে কাস্টম সিলেকশন, আপনি যেভাবে চান সেভাবে সিলেক্ট করতে পারবেন, কিন্তু এটা দিয়ে যেভাবে চান সেভাবে পারবেন। এটা একটা রেক্টাঙ্গুল, এটা আয়তক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবার আমি জেনারেল যে ফটোশপ গুলো ছিল আগের, সেগুলোতে আমরা কন্ট্রোল আল্টার ডি দিতাম না, এখানে কিন্তু কন্ট্রোল আল্টার ডি দিলে হবে না। এখানে কি দিব, শিফট F6 কি দিবেন। আমার যে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, ওটা কি আপনারা পড়েছেন? ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম আজকের ক্লাসের জন্য, ওটা পড়েছেন? ওখানে লেখা ছিল না যারা আগের ভার্সন গুলোতে কাজ করেন তারা নতুন ভার্সনে কাজ করার যে সিস্টেম গুলো জানতে পারবেন। তাহলে আগের ভার্সনে কন্ট্রোল অল্টার ডি, এখানে শিফট F6, অনেক পার্থক্য না? এই যে পার্থক্যগুলো আপনারা জানতে পারবেন। তাহলে দেখেন ফেদার আসলো। এখন এই ফেদারের কোয়ান্টিটি এটাও ওই যে আমার আগের যেটা ছিল, হ্যাঁ, ওটা কি বলেছিলাম, যেটা মানে সহ্য ক্ষমতা বলেছিলাম, এই টলারেন্সের মতোই কাজ করে। আমি যদি এখানে 80 দিই তাহলে এখানে একটু বেশি ফেদার হবে, যদি 10 দিই একটু কম হবে। আমি স্ট্যান্ডার্ড লেভেলে 30 বা 40 দিলাম, 40 দিয়ে এন্টার দিলাম, কিছু হয়েছে, দেয়ার ইজ নাথিং হ্যাপেন্ড। তো কি করবো, আমি কিবোর্ড থেকে জাস্ট কি দিব, ডিলিট বাটন দিব, ডিলিট একবার দিলাম, কন্ট্রোল ডি দিলাম, হ্যাঁ মিশে গেছে। হ্যাঁ, বুঝছেন কিনা, এটা কে বুঝেন না বলেন। জাস্ট এরকম ছিল, আমি শিফট F6 দিলাম, মেশার জন্য কতটুকু মিশাবো আমি একটা পরিমাণ দিলাম। আপনার নরমালি 30-40 দিলে চলে সব জায়গায়, হ্যাঁ, জিরো নিবে না, জিরো ইনপুট এখানে নিবে না, যত বেশি দিবেন তত বেশি বেতার হবে। কিবোর্ড থেকে শুধু ডিলিট, শুধু কি ডিলিট, একবার দিলাম একটু ফেদার হয়েছে, আবার দিলে এই মুহূর্তে আরো ফেদার হবে, ঠিক আছে, এখন আরো বেশি, আবার দিলে আরো বেশি হবে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, বুঝতে পেরেছেন ফেদার বিষয়টা কি, বুঝা গেছে? এইভাবে আমি এদিক থেকে ফেদার করলাম, আপনি চাইলে এদিক থেকেও ফেদার করতে পারেন, এদিক থেকেও করতে পারেন, সব দিক দিয়ে করতে পারেন, ঠিক আছে। লেস উইডল দিয়ে আপনি যতটুকু মার্ক করবেন ততটুকু ওই এরিয়াটায় ফেদার হবে, ঠিক আছে। ওকে, এরপরে আমার ইন্ডেক্সে আমি কি রেখেছি,
ফেদারের পর লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কের সাথে কারা কারা পরিচিত আছেন বলেন তো? লেয়ার মাস্ক পরিচিত আছেন? ভুলে গেছেন? আচ্ছা, ভুলে গেলে সমস্যা নাই। আমি আবার এটাকে রিকভার করে নিয়ে আসলাম কন্ট্রোল আল্টার জেড দিয়ে। কি দিয়ে ভাই, কি দেখেন? হ্যাঁ, দেখেন একটা আমি আবার আগের মতো বসালাম, ঠিক আগের মতো। এখন আমি লেয়ার মাস্ক নিয়ে কাজ করবো। তাহলে লেয়ার মানে কি বুঝতেছেন? এই যে লেয়ার। হ্যাঁ, যেহেতু আমরা লেয়ার নিয়ে কথা বলবো, একটু লেয়ার নিয়ে একটু আলাপ করেই ফেলি সামান্য। এখন দেখেন আমি এখানে একটা কালার দিব, মনে করেন এখানে একটা কালার দিব। তাহলে কালার জন্য আমরা সাধারণত যেটা করি, এই যে এখানে একটা মার্কুই টুল নিব, এখানে একটু এভাবে একটা ড্রাগ করে একটা সিলেকশন তৈরি করব। তারপর এখানে দেখেন দুইটা কালার আছে, একটা উপরেরটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা ধরুন আমি লাল দিব, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে লাল যেখানে আছে প্রথমে এখানে সিলেক্ট করেন, এবং লালটা বেশি গাঢ় দিবেন না অল্প দিবেন না আরেকটু গাঢ় দিবেন, এটা এখান থেকে নির্ধারণ করবেন। হলুদ দিবেন, প্রথমে হলুদের এখানে আসেন, হলুদ কি বেশি দিবেন না আরো গাঢ় দিবেন না একটু কম দিবেন, এটা আপনি এখান থেকে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো আমি ধরেন একটা হলুদ দিব, হলুদ একেবারে গাঢ় দিব। ওকে, এবার এই কালারটা এখানে অ্যাপ্লাই করার জন্য অল্টার ডিলিট দিলে কি হয়, ফোরগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট থাকে সেটা চলে আসবে। যদি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চাই তাহলে কন্ট্রোল ডিলিট। কি কন্ট্রোল ডিলিট দিলে এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওটা আসবে। ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ক্লিক করে আবার এখানেও বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি। এবং যদি ব্যাকগ্রাউন্ডে কালারটা এখানে দিতে চাই আমি দিব কন্ট্রোল ডিলিট। বুঝতে পেরেছেন? অর্থাৎ সিলেকশন করার পর কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ডিলিট দিলে ফোরগ্রাউন্ড কালার। বুঝেছেন? দেয়ার ইজ নো ডিফারেন্স। আপনি জাস্ট এটাও করতে পারেন, এটাও করতে পারেন। হ্যাঁ, যখন যেটা কমফোর্টেবল মনে হচ্ছে আপনার। হ্যাঁ, কন্ট্রোল ডিলিট দিলেও হবে, ব্যাক স্পেস দিলেও হবে। হ্যাঁ, বাকেট দিয়ে অনেকভাবে দেওয়া যায়। আমি এখানে বেশি কথা না বলার চেষ্টা করবো, অল্পতে যাতে আমরা কাজটা করতে পারেন, কাজটা করতে পারলে হলো। কারণ দিস ইজ দা ফটোশপ ফর অল। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন যে সমস্যাটা আপনারা পড়বেন সেই সমস্যা হচ্ছে এই অবজেক্টটা আপনি মুভ করাতে পারবেন না। কেন? এই যে মুভ টুল ধরেন, এটাকে নাড়েন, নড়ে না, কারণ এটা সহ নড়ে যাচ্ছে। কারণ এই জিনিসটা কোন লেয়ারে পড়েছে? এই লেয়ারের মধ্যে পড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়তো, সিলেকশনটা করার পর এইখানে ক্লিক করবেন, নিউ লেয়ার। এই যে একটা নতুন লেয়ার নিলাম, এখন এখানে ক্লিক করে দেন আমি আল্টার ডিলিট দিয়ে এখানে কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। এবার এটাকে মুভ করেন, এটা মুভ হবে লেয়ারের এই অংশটা। বুঝছেন? তার মানে আমাকে নতুন কোনো কাজ নিলে নতুন লেয়ার নিতে হবে। বুঝছেন? আর যদি এখানে কিছু জিনিস আছে, এই যে এখানে রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, এই জিনিসগুলো যদি আপনি নেন তাহলে লেয়ারটা অটো তৈরি হবে। দেখেছেন? অটো লেয়ার তৈরি হয়েছে। ফটোশপ আগের গুলোতে হয় কিনা আমি জানি না, অটো হয় আগের গুলোতে, অটো হয় না। এইগুলোতে অটো লেয়ার তৈরি হবে যদি আপনি এখান থেকে নেন। হ্যাঁ, এবং এখানে হলুদ কালার আছে, এই হলুদ কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে নতুন লেয়ার নিলাম, এই যে কর্নারে দেখেন একটা, এই কর্নারে ডাবল ক্লিক করবেন, তখন আপনার কালার পিকার আসবে। তখন আপনি এখান থেকে যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করেন। চেঞ্জ হচ্ছে ভাই? বুঝছেন? যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করেন, হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই আকাশের কালারটা দিবেন, এখানে আবার ডাবল ক্লিক করেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন, ওকে করেন, এই কালারটা এখানে চলে এসেছে। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? ওকে, এখন আমি এটাকে মুভ করতে পারছি কারণ এটা নতুন লেয়ার। ওকে, লেয়ার নিয়ে পুরোটা মানে এটা পুরোটাই দিবেন। ওকে, সেটা আমি একটু পর দেখাচ্ছি। আমার লেয়ার মাস্ক আসবে একটা, এটা হচ্ছে আমি কি না, এখন আমি কি দেখাচ্ছি, লেয়ার মাস্ক। আর একটা আসবে ক্লিপিং মাস্ক, ও ক্লিপিং মাস্কের মধ্যে দেখাবো এটা। ঠিক আছে? এখানেও আপনারা দেখতে পারেন, এখানে দেখার জন্য আপনি এই লেয়ারটাতে আসবেন প্রথমে। আপনি যদি এখানে থাকা অবস্থায় এখানে সিলেক্ট করলেন, এখন আমি কোন লেয়ার আছে, কোন লেয়ার আছে একটু বলেন, এই লেয়ারটাতে না? এখন আমি সিলেক্ট করলাম কোথায়, নিচের লেয়ারটাতে, কিন্তু কাজ করবে না, তখন কাজ করবে না। যেমন একটু আগে আপনি এক লেয়ার থাকা অবস্থায় এক লেয়ার কাজ করতে চেয়েছিলেন, মনে আছে? কাজ করে নাই কেন? করে আমি বলছেন যে এটা ফটোশপ আপডেট গুলো আমি বুঝতেছি না, কারণ আপনি অন্য লেয়ারে ছিলেন। এখন আমি এই লেয়ার থাকা অবস্থায় যদি এই লেয়ার সিলেক্ট করি, সেটা কাজ করবে না। তাহলে এই লেয়ার কাজ করার জন্য আপনাকে অবশ্যই এই লেয়ারে চলে আসতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড,
বুঝতে পেরেছেন? ওকে, এবার আপনি এইটার বরাবর বা এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, আর একটা লেয়ার আসবে, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিলাম, এটা আমি এখানে নিয়ে আসলাম, দিলাম, এটা অনেক বড় হয়ে আসলো। এখন কি করব, এই লেয়ার এবং এই লেয়ার, দুই লেয়ারের মাঝখানে আল্ট ধরে আমি এখানে একটা ক্লিক করব। আল্ট ধরবেন, কি ধরবেন, আল্ট ধরলে এই জিনিসটা আসবে, ক্লিক করলাম, হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক না, কি বলে আমি নিজে ভুলে যাচ্ছি, এটা হ্যাঁ ক্লিপিং মাস্ক। আগেরটা ছিল লেয়ার মাস্ক, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। বুঝতে পেরেছেন? এটা এটা মনে হয় অনেকে বুঝেন নাই, বুঝছেন আপনি? হ্যাঁ, এনে আল্ট ধরে এখানে ক্লিক করবো, আমি আল্ট ধরে এখন আবার ক্লিক করলে এটা চলে যাবে, মাস্কিংটা চলে যাবে। আবার এখানে দুই লেয়ারের মাঝখানে যে লেয়ারটাকে আমি মাস্ক করবো সেটা উপরে থাকতে হবে, সেটা উপরে, ঠিক আছে? আমি যেটাকে মাস্ক করবো ওটা উপরে, উপরেরটা নিচের লেয়ারটার সাথে মাস্কিং হয়ে যাবে। তো আপনি যদি এইভাবে করতে না চান, এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওটুকু করতে পারেন, এভাবেও করতে পারেন। হ্যাঁ, সেম একইভাবে আপনি লেখাটা লিখে ফেলেন, লেখাটার উপরে ব্যাকগ্রাউন্ডটা বসান, ক্লিপিং মাস্ক করেন, হয়ে যাবে। যেটা আমি এখানে দেখাবো, আমি দেখেছি এখানে। ওকে ওকে, আচ্ছা, তো আমরা ছিলাম লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং কোনো কাজ কিন্তু আমি এখনো দেখি নাই, লেয়ার মাস্কিং কাজ এখনো দেখাই নাই, আমি শুধু লেয়ার নিয়ে একটু কথা বলেছি। লেয়ার মাস্ক করার জন্য এই ছবিটাতে আমি এখন লেয়ার মাস্ক করবো। হ্যাঁ, লেয়ার মাস্ক করার জন্য ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে নিচে একটা অপশন দেখতে পাবেন, এই যে এটা, এখানে কার্সর নিলে আপনাকে লেখা দেখাবে অ্যাড লেয়ার মাস্ক। কি মাস্ক? হ্যাঁ, ক্লিক করলাম। লেয়ার মাস্ক কাজ করে দুটো কালার নিয়ে, কয়টা কালার? দুইটা কালার। কি কি? কালো এবং সাদা। তাহলে এখানে এই যে কালো এবং সাদা আছে কিনা দেখে নিবেন। কালো সাদা না থাকলে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, এই জায়গায় একটা ক্লিক করে দিলে সাদা কালো হয়ে যাবে অটোমেটিক। এখানে যেই কালার থাক না কেন, এখানে মনে করেন লাল আছে আর কি, হ্যাঁ, কিন্তু এখানে ক্লিক করে দিলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, সাদা কালো হয়ে যাবে। এবার আমি ক্লিক করব বি তে, বি ফর কি? ব্রাশ। কি? ব্রাশ। এবার দেখেন এই যে এখানে কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা সফট ব্রাশ নেবেন। হ্যাঁ, কি ব্রাশ? সফট ব্রাশে ক্লিক করলাম, ডাবল ক্লিক। এবার ব্রাশটাকে বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজিং, দেন আমি এখানে নিচে এই অংশটাতে একটা ক্লিক করলাম। মাস্ক সিলেক্ট আছে, মাস্ক এটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, উপরেরটা এখন আমি ব্ল্যাক দিব, এখানে ক্লিক করলে এই জায়গাটা ক্লিক করলে সোয়াপ করবে, তার নিচেরটা উপরে চলে যাবে, ওটা নিচে। আবার ক্লিক করলে আবার নিচেরটা উপরে, উপরটা নিচে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেন কাজ আমি বলছি, আমি কালোটা উপরে তুলতেছি, আমার এখন কালোটা উপরে দরকার। কালোটা উপরে হলে কি হবে, যে মাস্কিংটা কাজ করবে। দেখেন, তাহলে এটাও এক প্রকার ফেদারের মতো কাজ করতেছে। কিসের মতো? ফেদারের মতো। আপনি চাইলে এটাকে সব দিক দিয়ে মাস্ক করবেন, করেন। হ্যাঁ, আমরা পোস্টারের মধ্যে বিভিন্ন ছবিকে এরকম মাস্কিং করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এই লেয়ার মাস্ক এবং ফেদারের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? ফেদারটাও কিন্তু এভাবেই হয়, ঠিক না? পার্থক্য হচ্ছে ফেদারটা রিপেয়ার করা যায় না, মানে পরবর্তীতে ব্যাকে আসা যায় না। এখন এটা পার্থক্য হচ্ছে, আপনি এখানে যদি আবার সাদা কালার করে দেন, আবার এখানে ক্লিক করেন, এটা ব্যাকে চলে আসবে, এটা ফেরত আসবে। তার মানে আপনার জিনিসটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে না, জিনিসটা হাইড হয়ে যাচ্ছে। আপনি আবার চাইলে এটাকে আনহাইড করতে পারেন। জাস্ট উপরে কালার তখন সাদা থাকতে হবে, উপরে কালারটা ব্ল্যাক থাকলে কাটবে, সাদা থাকলে ফেরত আনবে। বুঝতে পেরেছেন? বুঝছেন ভাইয়া? না বুঝলে বলবেন। তাহলে এ হচ্ছে আমার লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক নিয়ে কোনো প্রশ্ন? ওকে, কি? আচ্ছা, সমস্যা নেই, আমার এখানে রেকর্ড, আমার মূল হচ্ছে এটা, ওটা অপশনাল। এখানে রেকর্ড হচ্ছে, ওটা আপনি ক্লোজ করে দেন। ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এরপর কি ছিল? ক্লিপিং মাস্ক। আচ্ছা, লেয়ার মাস্ক নিয়ে আমি এখানে দুইটা ছবি এনেছি, আমি এগুলো ক্লোজ করে ফেলি। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করতেছি। হ্যাঁ, দুটো ছবিকে আমি ধরে একসাথে নিয়ে আসলাম। তাহলে দেখেন একই ব্যক্তির দুটো ছবি,
আমি হই যে হোক একই ব্যক্তি আর কি। হ্যাঁ, একই ব্যক্তির দুটি ছবি। আমি একবার এই গাছের এখানে বসে একবার তুললাম ছবি, এই গাছে এখানে বসে আরেকবার তুললাম। এখন কি হবে, আমি এটাকে ডাবল অ্যাক্টিং করে ফেলবো। মুশারফ করিম জমস, হ্যাঁ আমার একটা ভিডিও দেখছেন, হ্যাঁ জমসটা আমরা ভিডিওতে করতে পারি, এডিটিং ছবিতে করতে পারি, ঠিক আছে। হ্যাঁ এখন করবো, জমসই করবো এখন। দেখেন তো এখন আমি এই ছবিটাকে বা এই ছবিটাকে ড্রাগ করে ধরে এই ছবিতে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসে উভয় গাছ একসাথে করে ফেললাম। এই যে উভয় গাছ এখানে অটোমেটিক কিন্তু আমাকে ধরতেছে। হ্যাঁ, এই যে এই একসাথে করে ফেললাম, গাছ দুটাকে আমি একসাথে করে ফেললাম। অথবা যদি আপনি গাছটা একসাথে হচ্ছে কিনা না বুঝেন, তাহলে এটার অপাসিটি একটু কমাই দেন। কিভাবে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অপাসিটি একটু এদিকে কমাই দেন, ঠিক আছে। এখন এই গাছটা এই গাছটা আপনি দেখেন, উভয়টা দেখতে পাচ্ছেন। অপাসিটি কমানো মানে একটু ট্রান্সপারেন্ট করে দেবো, আবার অপাসিটিটা বাড়িয়ে দেন। এখন আমরা বুঝতে পারলাম গাছ দুইটা বরাবরই আছে। এবার উপরেরটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে লেয়ার মাস্কে ক্লিক করেন। এবার আমি দিলাম বিফোর ব্রাশ, এখান থেকে সফট ব্রাশ সিলেক্ট করেন, দেন ওখানে উপরে ব্ল্যাক দিবেন, ব্ল্যাক না হলে কাজ করবে না। হ্যাঁ, ডাবল অ্যাক্টিং হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে ছবিটা ওভাবে তুলতে হবে, বুঝতে পেরেছেন। সবকিছু যদি সফটওয়্যার করে দিবে তা না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে তখন আপনাকে আরো বাড়তে অনেক কাজ করতে হবে। এটা আমি যেটা খুবই শর্টকাট কাজ এটা দেখালাম। হ্যাঁ, ওকে ওকে, পারবেন তো, বুঝছেন তো। হ্যাঁ, ভিডিওটা তো অবশ্যই পাচ্ছেনই আপনারা। বাসায় গিয়ে দেখুন। হ্যাঁ, আমি সবকিছু নিজের ছবি দিয়ে দেখাচ্ছি আর কি। আমি ওভাবে আমার ক্লাস অনুযায়ী ছবিও তুলি আমি। হ্যাঁ, গাছ তো একটাই, গাছ তো আর নড়বে না। গাছ কি গাছের জায়গা থেকে নড়বে? আচ্ছা, আমরা ক্লিপিং মাস্ক কথাটা ক্লাসে পড়বেন। এখন কোনো কথা থাকলে আমার সাথে, আপনারা বলবেন। আচ্ছা, ক্লিপিং মাস্কের জন্য আমি এখানে কিছু ছবি রেখেছি। প্রথমে এই ছবিটা দেখেন, এখানে আমি একটা কাজ করেছি। এই ছবিটা যে স্প্ল্যাটার হয়ে গেছে, হ্যাঁ, এবং এই নামের মধ্যে আপনি একটু আগে বললেন না নামের মধ্যে কিভাবে করা যায়। এই নামটার মধ্যে দেখেন অনেকগুলো কালার, হাউ ইট পসিবল। তো ফটোশপ ফর অল এটা কেন? কারণ আমরা অনেক সময় বিভিন্ন ছবি এডিটিং করে আমরা ফেসবুকে টুইটারে বিভিন্ন জায়গায় দিতে চাই না, এডিটিংটা যাতে আপনারা করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন ইন্টারেক্টিভ কাজগুলো যাতে করতে পারেন। এবং সর্বশেষ এখানে একটা ব্যানারও আপনাদের জন্য কি একটা ব্যানার করতে পারেন সেটাও দেখাবো ফটোশপে, ঠিক আছে। তো এটা একটু ধরতে গেলে ব্যানার, এটা একটা ব্যানার। তো যাই হোক, এই কাজগুলো আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এই কাজগুলো করার জন্য আমি এখানে এটা একটা ছবিটা আমি ওপেন করলাম। হ্যাঁ, আমি একটা নতুন পেজ নিই। ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যানার পোস্ট করার জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে পিক্সেলে, সেটা হচ্ছে 1280x720। কত? পিক্সেলে। তাহলে আমি দিলাম, হ্যাঁ, 1280x720 এবং 8GB থাকবে, যেহেতু আমি অনলাইনে পোস্ট করবো এটা। এবার এই স্প্ল্যাটারটা ধরে এখানে নিয়ে আসলাম। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই স্প্ল্যাটারটা কোথায় পাবো, ঠিক না? এরকম আপনি যদি অনলাইনে সার্চ করেন, ইমেজে, আমরা ইমেজ সার্চ করে আনি না, স্প্ল্যাটার ব্রাশেস নামটা দিতে হবে, স্প্ল্যাটার SPLUTTER, স্প্ল্যাটার ব্রাশেস যে সার্চ করলে এই ধরনের হাজারো কি পাবেন, ডিজাইন পাবেন। ওকে, আমরা চাইলে এটা আবার তৈরি করতে পারি, কিন্তু এটা ফটোশপ ফর অল বলে আমি বেশি ডিপে যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বড় করলাম। বড় কিভাবে করলাম তো আলটিমেটলি বুঝছেন এখন। হ্যাঁ, এখন আমি যেই ছবিটার মধ্যে এই ইফেক্টটা দিব সেই ছবিটা নিয়ে আসবো, যে কোনো ছবি XYZ। বড় করলাম, এন্টার দিলাম, বসলো।
এখন এটা আলটিমেটলি কিভাবে যে স্প্ল্যাটারের ইফেক্টটা আসবে সেটা আপনারা নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন, কারণ এর আগে আমি একটা কাজ করে দেখালাম অলরেডি। এই দুই লেয়ারের মাঝখানে আল্ট ধরে এখানে একটা ক্লিক করে দিলাম, হয়ে গেছে। এবং আপনি চাইলে এই ছবিটাকে মুভও করাতে পারেন, এই যে মুভ করাই আপনি চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ক্লিয়ার? আরে যে স্প্ল্যাটারের যে বিষয়টা আমি জানি এটা হ্যাঁ। ওখান থেকে মনে হয় আলাদা ছিল। হ্যাঁ, এটা তো আর এরকম পোস্টার মেশিন ছিল না। যে স্প্ল্যাটারের যে ইয়ার আনছেন আর কি, এটা তো আপনি শুধু জাস্ট দিয়ে নিয়ে আসবেন, হ্যাঁ, কোনো কাট বা কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট ছিল। এটা কি ছিল? ট্রান্সপারেন্ট ছিল, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড আরো কিছু কাজ বাকি আছে, আসলে কাবার দিতে পারি নাই। কি কি আছে ওটা আমি জানি না, আমি তো সবকিছু জানি না। আমি যা জানি তাই শিখাবো, এবং আজকে হচ্ছে অনেক কিছু বাদ দিয়ে শিখাবো, কারণ আমরা এখান থেকে ফিল্টারিং করতেছি। ক্লাসটাকে ফিল্টারিং করে যেটা সবার জন্য প্রযোজ্য আমি শুধু ওটাই বলতেছি। আজকে রেগুলার ক্লাসে গিয়ে আমরা সবকিছু ডিপলি বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এটা কি শুধু এক্ষেত্রে প্রযোজ্য? দেখেন, একটু খেয়াল করেন। আমরা অনেক সময় কি করি, একটা এখান থেকে সার্কেল নিই, সার্কেলটা সোজা হওয়ার জন্য শিফট ধরবো, কি ধরতে হবে? শিফট। মুভ করার জন্য মুভ টুল ধরলাম, এখানে বসালাম। অনেক সময় আমরা আমাদের ছবি একটা সার্কেলের মধ্যে বসাতে চাইতে পারি না? তো যদি আমরা একটা সার্কেলের মধ্যে বসাতে চাই, তাহলে আমি আবার ছবিটা নিয়ে আসি, সেটা যেই ছবি হোক না কেন, নিয়ে আসলাম। এখন এটা আমি সার্কেলের মধ্যে বসাবো, তাহলে আবার আল্ট ধরে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, পারবেন? এখন যে কোনো শেপের মধ্যে বসাতে পারবেন, এনি শেপ। ঠিক আছে, আমরা এইভাবে বসাবো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তারপর এই যে একটা আমি ব্যাকগ্রাউন্ড এনেছি পাতার। এখন এই যে ভাই আমাকে প্রশ্ন করলো যে লেখার মধ্যে কিভাবে দিব। আমি একটা লিখি, লেখার জন্য যে টিতে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে এই যে সিম্পল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় লিখলেও দেখা যাচ্ছে না, এরকম হতে পারে। দেখাটা কেন যাচ্ছে না? কারণ যদি লেখার কালার সাদা থাকে, তখন সাদার মধ্যে সাদা কি দেখা যাবে? তখন কি করবেন, এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখন লিখলে এটা লাল হবে আবার। এখন পুরোটা লাল করতে চাইলে পুরোটাকে এভাবে ধরেন, ক্লিক করে পুরোটা লাল করে দেন। আবার আপনি মুভ টুলে ক্লিক করে ফেলেছেন, এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনি আর এডিট করতে পারতেছেন না। এটা এডিট করার জন্য লেয়ার চলে আসবেন, এই যে টি দেখতে পাচ্ছেন না, লেয়ারে টির মধ্যে ডাবল ক্লিক করবেন, তখন এটা আবার এডিটিং করতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, তো আমি এখানে একটা নাম লিখি, কফি বানানো হয়েছে। আচ্ছা, এই যে আমি একটা ফন্ট, এটা একটা এত ভালো লাগতেছে কেন? কারণ এটা ফন্টটা সুন্দর। হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট, এগুলোকে বলে স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, তো যাই হোক, তো এই ফন্টের সাথে আমি লেখাটা আমার যে ব্যাকগ্রাউন্ডে এনেছি এই ব্যাকগ্রাউন্ডের হয়ে যাবে। এটাকে ধরে জাস্ট এখানে এনে ফেলে দিলাম, আল্ট ধরে এখানে ক্লিক করলাম, হয়ে গেছে। তাহলে আপনারা বিভিন্ন ডিজাইনের লিখা লিখতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ডে এনে জাস্ট ক্লিপিং মাস্ক। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর ফটো বিউটিফাই এন্ড রিপেয়ার। এখানে আমি আসলে অনেক কিছু এনেছি, দেখাতে পারবো কিনা জানি না। আমি প্রথমে এই ছবিটা ওপেন করি। এই যে এই কাজটা ফটোশপ ফর অল এর জন্য প্রযোজ্য, কারণ আমরা ছবিতে অনেক সময় বিভিন্ন একনি, এগুলোকে একনি বলে না, স্পট গুলোকে, হ্যাঁ, এই স্পট গুলো রিমুভ করা প্রয়োজন হয়। পিম্পল, একনি, এগুলো হচ্ছে সিনোনিম। হ্যাঁ, তো এই স্পটটা রিমুভ করার জন্য এখানে বেশ কিছু টুলস আছে, আমি শুধু আজকে একটা টুলসই দেখাবো। ওকে, আমি টুনার জন্য পোস্টপোন করি। ঠিক আছে, হ্যাঁ, আমাকে বলছিল।
হ্যাঁ এটা আমি মানে এখানে তো অনেকে কালকে আর আসবে না। হ্যাঁ? আচ্ছা আমি সবগুলো দেখানোর কারণ হচ্ছে কারণ এখানে অনেকে গেস্ট হিসেবে এসেছে যারা আগামী ক্লাস আমরা পাবো না, তাই জন্য আমি সবগুলো একটু দিয়ে দিচ্ছি আর কি, যেগুলো খুবই প্রয়োজন হয়। এখন টুলসটা দেখানোর পরে তার সংক্ষিপ্তগুলো ইয়া থাকে টুলসটা উদাহরণ দেখানোর পর আমরা সংক্ষিপ্তটা বলে দিলে আমরা নোট করে দেবো। আচ্ছা এখন এই দাগগুলো এক্সপোর্ট গুলো রিমুভ করার জন্য আমার এখানে বারবার দেখতে পাচ্ছেন টুলস গুলো একবার যাচ্ছে আরেকবার আসতেছে, এটার জন্য আমি ট্যাপ দিচ্ছি কিবোর্ড থেকে। হ্যাঁ ট্যাপ দিলে চলে যাবে, ট্যাপ দিলে আসবে। এখানে দেখতে পাবেন কিছু টুলস আছে, এক্সপোর্ট হিলিং, এই যে বিভিন্ন ধরনের কিছু টুলস আছে। আমি প্রথমটা নেব, শুধু প্রথমটা নিয়ে জাস্ট যেখানে সমস্যা আমার এখন কার্সরটা যত বড়, আমি থার্ড ব্র্যাকেট দিলে আরো বড় হবে, আবার থার্ড ব্র্যাকেট ওপেনিংটা দিলে আর ছোট হবে। তো আমি এটা ঠিক আমার সমস্যাটা যত বড় অত বড় করে নিব। এর চেয়ে বেশি বড় করলেও একটু ঝামেলা হতে পারে, কম হলেও ঝামেলা করতে পারে। আমি বরাবর যাতে এটার ভিতর সংকলন হয়ে যায়, আমি আর একটু বড় করি, চলবে। ক্লিক করে দিলাম একটা, ফিনিশ, ভ্যানিশ। এখন বেনিস চলে, এখন কোন কালারের বেনিস চলে এটা আপনি আগে সিলেক্ট না আমি কিছু সিলেক্ট করতে হবে না, এটা ফটোশপ ইন্টেলিজেন্স অটো ধরে নিবে। এই ফটোশপটা অনেকটা রোবটের মতো। মানে ও টিউটোরিয়ালের মধ্যে আমি কোন কালারটা চাচ্ছি আমি তো এখানে চাওয়ার কিছু না, আমার শরীরটা যে কালার ওই কালার অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। একটু বড় নিতে হবে ব্রাশটা, যাতে স্কিনের কালারটা নিতে পারে। আচ্ছা এখন যদি এক্সপোর্টটা দিলে ওই যে আটা হয় আপনার হ্যাঁ আমি সবগুলো রিমুভ করব। দেখেন এটা ক্লিক করলাম, এখানের কালার অনুযায়ী সে এখানে কি করে দিল, ফিনিশিং করে দিল। আবার এখানের কালার এখানে তো এক না, এখন এখানে ক্লিক করলাম, এখানের কালার অনুযায়ী সে এখানে কি করলো, কাজ করলো। তার মানে কি এই ফটোশপটা কি এক্সট্রা বুদ্ধিমত্তা আছে আপডেট ভার্সন গুলোতে। আপনার যে ফটোশপ সব 7 আছে 7 হচ্ছে মরা ফটোশপ, মৃত। হ্যাঁ সে সবকিছু নিচ থেকে বুঝতে পারে না, এটা অনেক কিছু নিচ থেকে বুঝতে পারে। হ্যাঁ এখানে রোবোটিক কিছু জিনিস দেওয়া আছে। তো আমি আবার, আপনি কি বলেন, আমাকে বলেন। উইন্ডোজ 7 এ কাজ করা যাবে, সমস্যা নেই। আমি এখানে প্রথমে বলেছি উইন্ডোজ 7 প্লাস, আপনি তো ছিলেন মনে হয়, শুরুতে ছিলেন না? আচ্ছা আমার কয়েকটা স্টুডেন্ট কি চলে গেছে, আরো 3-4 জন আসছিল, কিন্তু ওরা মনে চলে গেছে মনে, নাকি এত বিজি? আসলে ইন্টারেস্ট থাকতো ওই যে প্যাশন আবেগটা কম ছিল, বিদে চলে গেছে। আপনি কি জিডি3 করতেছেন? হ্যাঁ না না উনি গেস্ট আমাদের, ভর্তি মানে উনি গেস্ট। আচ্ছা যাক, তাহলে আমি এখানে ক্লিক করলাম, চলে গেল। তাহলে এখানে একটু সেন্সিটিভ, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ যেখানে ছোট করতে হবে সেখানে ছোট করতে হবে অবশ্যই। তাহলে আমাদের ফটোশপ 7 এ এক্সপোর্ট রিমুভ করা একটু কঠিন না, কমপ্লেক্স না? স্ট্যাম্প টুল দিয়ে এখানে একবার ক্লিক করা হয়, এখানে একবার ক্লিক, হ্যাঁ হ্যাঁ অল্টার ধরতে হবে। স্ট্যাম্প টুল, এখানে স্ট্যাম্প টুল দিয়ে করা যাবে, এখানেও করা যাবে, না এখানে তো ওটো আছে অটো হবে, ম্যানুয়ালও করা যাবে, সবটাই করা যাবে। হ্যাঁ সহজটা করে এখন আসেন, আমরা এক্সপোর্ট আরো আছে, ওগুলো করতেছি না। এখন ছবিটাকে আমরা বিভিন্ন সময় একটু ব্রাইটনেস বাড়াতে হয়, কমাতে হয়, এই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি। তো এই জন্য ওই যে আমি একটা জিনিস দিয়েছিলাম না, অটো লেভেল, ওটা কি দিয়েছিলাম, কমান্ডটা কি যেন আমি বলে গেছি, হ্যাঁ মনে পড়েছে, কন্ট্রোল শিফট এল। ঠিক আছে, তাহলে কি দিব, কন্ট্রোল শিফট এল। দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে না, আগে ছিল এরকম, এখন এখানে একটা লালচে একটা ইয়া ছিল, লালচে ইয়াটা চলে গেছে। আচ্ছা এটা তো কন্ট্রোল এম দিয়ে করা যায়, হ্যাঁ অনেক ভাবে করা যায়। আমি এটা যেটা সবচেয়ে সহজ, কন্ট্রোল শিফট এল দিলে সে অটো করে দিবে, কতটুকু করতে হয় অটো করে দিবে। কন্ট্রোল শিফট এল অটো লেভেল 7 হবে, এটা 7 হবে। আচ্ছা এর বাইরেও যদি আমরা এখানে ব্রাইটনেস, অনেক সময় অটো সবকিছু ডিটেক্ট করতে পারে না, এর বাইরে যদি আমাদের রেজুলেশন ইয়া ব্রাইটনেস আলো বাড়াতে কমাতে হয়, আমরা কন্ট্রোল এল দিব, আবার লেভেল আসবে,
এই যে মাঝখানের পয়েন্টারটা এদিকে নিয়ে গেলে বাড়বে কালার ব্রাইটনেস, এটা দিলে আরো বেশি বাড়বে, আবার এটা একটু এদিকে আনলে একটু কালো হবে। ঠিক আছে, আমরা এগুলো প্রয়োজন মতো বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এখন এক পাশে হচ্ছে আপনার ব্রাইটনেস বেশি, আরেক পাশে কম। আমি চাচ্ছি যে- হ্যাঁ, সেটাও পারবেন। না, same হওয়ার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটু বাড়াই। ধরেন আমার এই পাশে থেকে এই পাশে একটু আলো কম, আমি এই পাশটাও এটার মতো একটু ব্রাইট করে দিব। সেক্ষেত্রে আমি আবার এল দিলাম কিবোর্ড থেকে। এল দিয়ে কি হয় যেন, লেসু। লেসু আমি যতটুকু সিলেক্ট করা দরকার সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করলাম। এবার আমি শিফট F6 দেব যাতে ফেদার আসে, কারণ এখানে ফেদার না দিলে এখান থেকে যেখানে ডিফারেন্ট কাজ করা হয়েছে সেটা বোঝা যাবে, বোঝা না যায় মতো যাতে মিশে যায়, সেজন্য আমি এখানে 25% ফেদার দিলাম। এবার কন্ট্রোল এল দিলাম। এল দিয়ে এটার ব্রাইটনেসটা একটু বাড়াই, তাহলে দেখেন শুধু এখানেই বেড়েছে, এখানে বাড়ে নাই। ঠিক না? দেখেন প্রিভিউ অন অফ করে দেখেন। ওকে, কন্ট্রোল ডি। হ্যাঁ, বুঝতে পেরেছেন এখন? এখন ওই ফেসটার মধ্যে, হ্যাঁ, ফেসে এক পাশে ফেসের মধ্যে সেম, এখানে এখানে আর একটু বাড়িয়ে দেন, বা এই পাশে একটু বাড়িয়ে দেন, বা এই পাশে একটু কমিয়ে দেন। আচ্ছা, সাপোজ হ্যাঁ। চোখ একটা ব্লাইন্ড, হ্যাঁ চোখ আর একটা আছে, হ্যাঁ, এখন আমি ব্লাইন্ডটা ওটা এখানে দিতে চাই। ওকে, এটাও দেখেন। প্রথমে এর ব্লাইন্ড করে দিই। আমি স্টাম্প টুল নিই, যেটা আপনারা ফটোশপ 7 এ করেন। আমি এখান থেকে ক্লিক করে এটা মনে করেন ব্লাইন্ড করে দিলাম। তাহলে এটা আনার জন্য আমি আবার এল দিলাম, কিবোর্ড থেকে কি দিব, এল। এল দিয়ে এটাকে আমি লেসু দিয়ে টানলাম আর কি। এখানে লেসু দিয়ে কাজ করা যাবে। এই তো কাজ। এই তো লেসু দিয়ে কাজ করতেছি। আচ্ছা, আবার এটাকে আমি এই সিলেকশনটাকে মুভ করতে পারবো, এখানে মাঝখানে ধরে আমি এখানে মুভ করাতে পারি। আমি এটা অ্যাডজাস্ট করলাম। ওকে, এবার আমি মিশে যাওয়ার জন্য শিফট F6 দিব। কত? এখানে দিলাম আমি 15, যেহেতু এটা জায়গাটা অনেক ছোট না, 15 দিলে বেশি হয়ে যাচ্ছে। শিফট F6 আবার 5। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার কিবোর্ড থেকে ভি দিলাম। ভি দিলে সিলেকশন, যেটা আপনি এখান থেকে এটা ধরে আনতে হবে, এটা ধরে আর কি, এটা না ধরলে তো মুভ হবে না। ধরে এখানে বসালাম। এখন এটাকে একটু, এটা এদিক থেকে এটা এদিক থেকে, তাই না? কন্ট্রোল টি দিলেন, ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ফ্লিপ হরাইজন্টাল, কি দিব? হ্যাঁ, এখন এটা হয়ে গেল। বুঝছেন? এটা আরো নিখুঁত ভাবে করতে হবে, আরো কাছ থেকে নিতে হবে। আমি একটু একটু দূর থেকে নিয়েছি তো, এই জন্য, কারণ এদিকের ব্রাইটনেস আর এদিকের ব্রাইটনেস পার্থক্য আছে, এই জন্য। ব্রাইটনেস ঠিক থাকলে কিন্তু মিলে যেত। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা আরো ছোট করে সিলেকশনটা নিতে হবে। ওকে, তার একটা টুলস আছে না যে এই সাইডের ব্রাইটনেসটা আবার ওই সাইডে দেওয়ার জন্য, ইয়াতে দেখতে হবে এই সাইডের ব্রাইটনেস আপনার চাপ দেওয়ার পরে ওই সাইডে নিয়ে চাপ দিলে একই কালার হয়ে যাবে। হ্যাঁ হবে। আমি যেটা দেখালাম এভাবে করতে পারেন, আরো নানাভাবে করা যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দুটো ছবি আমি এক পেজে আমি কিভাবে প্রিন্ট করব? দুইটা ছবি হ্যাঁ, আপনি এই ছবিটা ওপেন করি। এটা আছে। আপনি প্রিন্ট করার জন্য সবসময় একটা ইউএস পেপার নেবেন, লেটার সাইজ বা A4 সাইজ। কারণ প্রিন্ট হয় সাধারণত কি সাইজে, A4 সাইজ অথবা লেটার সাইজ বা লিগেল সাইজ, এগুলোতে হয়। একটা সাইজের পেপার নিলাম। প্রিন্ট করলে এটা অবশ্যই 8 জিবি CMYK দিবেন। CMYK দিতে ভুলে গেলে এখানে ইমেজ আসবেন, মুড এসে এখানে 8 জিবি দেওয়া আছে, আমি CMYK করে দিলাম। যদি ভুলে যান ম্যানুয়ালি করে দিতে পারেন পরে। তারপর এই ছবিটা ধরুন আমি পাসপোর্ট সাইজ করে ফেললাম, কারণ করি নাই আর কি। করার পর এটাকে ধরে এখানে আনবেন। হ্যাঁ, এখন আপনি কয়টা প্রিন্ট করবেন, আল্টার ধরে ধরে এটাকে কপি করেন। হ্যাঁ, আবার দুইটাকে ধরেন একসাথে, এটা ধরা আছে শিফট ধরে এটাতে ক্লিক করেন, দুইটা একসাথে সিলেক্ট হলো, আল্ট ধরে আবার কপি করেন। আমি এটা বলি না, হ্যাঁ, বলছি যে দুটো ডিফারেন্স ছবি এক পেজে আমি কিভাবে? এই তো একই একই, এটা বুঝলে তো আপনি ওটা বুঝতেছেন। এটা একটা আনলাম তো, হ্যাঁ, আরেকটা আবার আনেন। আরেকটা ধরেন আমি এটা আনবো, ছবি আর কি, মানুষের ছবি হোক, যে কোনো ছবি। এটাকে আমি ধরে এই পেজে নিয়ে আসলাম। বুঝলেন নাই? পারবেন এখন? ওকে, তো আমি এই ছবিটা যেহেতু এনেছি, যদি কোনো কারণে ক্যামেরার ইফেক্টের কারণে অনেক সময় চোখটা লাল হয়ে যায়। হ্যাঁ, DSLR ছবি তুলে এই সমস্যাটা অনেকের হয়, অনেক সময় হয় আর কি, ওয়েদারের কারণে। তো যদি এটা রিপেয়ার করতে চান, জাস্ট
যে স্পট হিলিং ছিল এখানে নিচেরটা একেবারে সব রেড আই ধরবেন, এখানে একটা ড্রাগ করে ক্লিক করবেন, সে চোখটা রিপেয়ার করে দিবে। কিন্তু আমি কিন্তু ড্রাগ করাতে অনেক কিছু করেছি, বাকি জায়গায় কিন্তু কালারটা পড়ে নাই, কালারটা সে শুধু ওই চোখের জায়গায় পড়েছে। ইমেজ প্রসেসিং হ্যাঁ হ্যাঁ, ইমেজ প্রসেসিং, রাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই দাঁতটা আমরা কপি করে দেওয়ার জন্য স্ট্যাম্প টুল লাগবে, এই যে স্ট্যাম্প টুল যেটা দিয়ে আমরা ফটোশপ 7 এ কাজ করি। হ্যাঁ, তো স্ট্যাম্প টুলটা আমি এখানে নিব, হার্ড নিতে হবে। কোথায় হার্ড কোথায় সফট, এখানে সফট নিলে হবে না, আমি একেবারে হার্ডটা নিলাম। দেন আমি আল্ট চেপে এখানে এক জায়গায় ক্লিক করলাম, তারপর এখানে আমি দাঁতটা ড্রয়িং করলাম। তো দাঁতটা আমি এভাবে ড্রয়িং করবো না, আমি একটু নতুন লেয়ার নিব একটা। হ্যাঁ, নতুন লেয়ারে দাঁতটা আমি ড্রয়িং করলাম। এখন অন্য জায়গায় আরো এদিকে সমস্যা হচ্ছে না, এই জন্য আমি এখান থেকে করে দিব মাল্টিপলি, না সরি দেখি কোনটা দিলে হয়, আমার একটা দেখি আমি ওভারল্যাপ মেবি। এখন কি হলো, লাইটার কালার চলবে, এটা দিয়ে চলবে। এখন মুভ টুল ধরেন বসান, এটাকে এখন ফ্লিপ হরাইজন্টাল করে দিব, যাতে কারণ একটা দাঁত এদিক থেকে একটা দাঁত এদিক থেকে। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ফ্লিপ হরাইজন্টাল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ আচ্ছা, আমি আমার ইয়াগুলো শেষ করে ফেলি, কারণ আমার টাইম আসলে আর এখন 9টা বেজে গেছে অলরেডি। আমি অনেক কিছু দেখাবো ভাবছিলাম, কিন্তু সম্ভব হচ্ছে না। পাচ্ছি তো আসলে ভালো লাগতেছে। এটা আসলে পার্সোনাল পেপার। আমি এই ব্যানারটা আজকে করে দেখাবো বা ভাবছিলাম। হ্যাঁ ওটাই তো, এটা স্যার আচ্ছা যাই হোক, আমি এখন আপনাকে একটা ব্যানার করার আইডিয়া দিব। হ্যাঁ, কিভাবে আপনি নিজের জন্য বড় সময় বিভিন্ন ব্যানার করতে হয় না? হ্যাঁ, তো ব্যানার গুলো আমরা এটা কিন্তু টোটালি ফটোশপে করি। আপনারা কিন্তু এগুলা ইলাস্ট্রেটরে করেন স্বাভাবিক, ঠিক না? ফটোশপ থেকে ছবিগুলো নিয়ে গিয়ে ইলাস্ট্রেটরে করেন। হ্যাঁ, কিন্তু আমরা কাজ করি টোটালি ফটোশপে, ইলাস্ট্রেটরে যেতে হবে না। হ্যাঁ, তো এটার সাইজটা ওই যে যেটা বললাম, একটা সাইজ নিলেন 1280x720 স্ট্যান্ডার্ড সাইজ অনলাইনের জন্য। হ্যাঁ, এখন আসেন প্রথমে বলি, এই যে একটা সার্কেল নিলাম, এটা কিভাবে নিলাম আমি একটু আইডিয়া দিয়ে দিই, যেহেতু আমি হয়তো পুরো কাজটা করতে পারবো, 9টা বেজে গেছে অলরেডি। সার্কেলটা কিভাবে নিলাম, তাহলে সার্কেলটা আপনারা ইতিমধ্যে অনেকে বুঝতে পেরেছেন কিভাবে নিলাম। এই যে আমার এখানে একটা সার্কেল আছে, সার্কেল বাইরে থেকে ড্রাগ করে আমি এই যে এভাবে নিয়েছি। হ্যাঁ, তাহলে এখন হয়ে গেছে, কারণ বাইরের অংশটা তার দেখাচ্ছে না, বুঝতে পেরেছেন? এখন এটা আপনি এখানে ক্লিক করে আমি বলেছি যে কোনো কালার দেওয়া যাবে। এখন এর ভিতর কি আছে, একটা কি আছে, আইকন আছে অনেকগুলো। এই আইকনটা আমি কিভাবে নিয়েছি, এই আইকনটা আমি লিখেছি আইটি আইকন ব্যাকগ্রাউন্ড দিয়ে গুগলে সার্চ করেছি ছবি। এখানে বিভিন্ন ধরনের এই ধরনের আমি এটাই নিলাম, বা যে কোনো একটা আপনি চুজ করে নেন। আমি আপাতত এইটাই নিলাম, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এখন কি করব বলেন তো আপনারা, মাস্ক, রাইট। তাহলে আমি এটার সাথে মাস্কিং করে দিলাম, হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওকে, তো ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড যেভাবে কাটে, ব্যাকগ্রাউন্ড কেটে বসাই দিলাম। হ্যাঁ, তারপর এই লেখাটা একটা ফন্ট, এটা এত সুন্দর লাগতেছে কেন, ফন্ট অনেক সুন্দর, নেক্সা। আমরা সাধারণত ইংলিশ লিখলে টাইমস নিউ রোমান লিখি বা এরিয়াল লিখি, বাংলা হলো স্টুডেন্ট। আর এখানে অনেক ফন্ট আছে, যে ফন্ট গুলো যদি আপনি জানেন, ফন্টের কারণে একটা ডিজাইন অনেক সুন্দর লাগে। এখানে টাইমস নিউ রোমান দিয়ে লাগলে এটা এত ইন্টারেক্টিভ হইতো না, বুঝতে পেরেছেন? এখন এটার নিচে একটা আবার ইয়ে আছে না, এটা এই ধরনের, এটা কিভাবে করলাম, এই ইফেক্টটা কিভাবে দিলাম। এই ইফেক্টটা আমি এটাকে কপি করে নিয়ে যাই, বা আমি এখানে নিয়ে আসি,
হ্যাঁ, এবং পেছনেরটা আমি কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা কালো। তাহলে আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নেই, পুরোটা ড্র করি। এই যে কালোটা একটু কমিয়ে দিয়েছিলাম, ফুল কালো দিই নাই, এরকম দিয়েছিলাম, বা আমি এরকমই দিলাম। এরকম দেওয়াতে এটার সাথে মিলে গেছে না, তো সেক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করে লাইট গ্রে করে দিই, এটা লাইট গ্রে করে দিলাম, এখানে রাইট গ্রে, বাইরের ক্যানভাসটার কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো এটাকে আরেকটা কপি করব। এই লেয়ারটাকে আরেকটা কপি করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। নিচেরটা ধরলাম, নিচেরটা ধরে এটাতে রাইট ক্লিক করে করলাম রাস্টারাইজ। কি করলাম, রাস্টারাইজ। দেন ফিল্টার, আমরা যাব স্টাইলিশ, এখান থেকে যাব উইন্ড। উইন্ড মানে কি বলেন তো, সব শব্দ করতো বাতাস। ওই যে এটা একটু বাতাসের মতো না, হ্যাঁ, বাতাসের ইফেক্ট দিয়ে আমি এখানে দিয়েছিলাম ব্লাস্ট। ব্লাস্ট মানে একটু বেশি। হ্যাঁ, এবার রাইট থেকে লেফটে যাবে নাকি লেফট থেকে রাইটে যাবে, এটা আপনি এখানে দিতে পারেন। আমি যেটা সেটা দিলাম। এরপর এটা একটু নিচে আমি কন্ট্রোল এফ দিই, দুইবার কন্ট্রোল এফ দিলাম। এফ দিলে একই ইফেক্টটা আবার পড়লো। এখনো দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, ঠিক এটার নিচে বিদায় আমি অ্যারো কি দিয়ে একটু নিচে এনে দিই, একটু পাশে এনে দিই, এখন দেখা যাচ্ছে। অ্যারো কি, কিবোর্ডের অ্যারো কি, ও আপ এরো বটম এরো আছে না, অ্যারো কি দিয়ে। বুঝতে পেরেছেন ইফেক্টটা কিভাবে দিলাম? হ্যাঁ, মনে থাকবে? এরকম হাজারো ইফেক্ট আছে এখানে, একটা দুইটা না, আমি জাস্ট এখানে যে ইফেক্টটা ইউজ করেছি ওটাই দেখালাম। তো বাকিটাও আমি এখানে ওয়ানটা বড় করে লিখেছি, এখানে কিছু ইফেক্ট দিয়েছি এখানেও। হ্যাঁ, টেকনোজাটা আমি এখানে মনে করেন টেকনোজা ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, টেকনোজার পেছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ড যেভাবে কাটে ওভাবে কেটেছি। হ্যাঁ, শর্টকাটে লেখাগুলো লিখে দিয়েছি। আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, যেহেতু আমাদের টাইম আপ হয়ে গেছে অলরেডি 9টা। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনস্ট্যান্ট বলেন। এই ক্লাস যতটুকু দেখালাম, আমার আসলে অনেক কিছু দেখানোর প্ল্যান ছিল, পারি নাই, সময় পেলাম। Have you any question? আমি এক ক্লাসে মনে করেন ওই যে সবার জন্য যতটুকু কমন বিষয় মনে করেছি আমার মতে ততটুকু আমি দেখিয়ে দিয়েছি। এখন যদি আপনি ডিজাইনার হতে না চান, অনেকে আমি অ্যাডভার্টাইজটা এভাবে করেছি, কেউ ডিজাইনার হবে না, সে কিন্তু আমার এখানে আসবে শুধু আজকের জন্য। কারণ কিছু প্রয়োজনীয় বিষয় তার জানা থাকলে সেটা তার কাজে লাগবে, তার সিভিতে একটা স্কিল রাখতে পারবে যে আমি ফটোশপ জানি। ঠিক না? আজকের একটা ক্লাস যে করবে সে ফটোশপ জানি, প্র্যাকটিসটা করলে বাসায় গিয়ে সে লিখতে পারবে, সিভিতে মেনশন করতে পারবে। অনেকগুলো স্কিলের মধ্যে ফটোশপ একটা স্কিল, এবং এটি বিভিন্ন জায়গায় লাগে। হ্যাঁ, কোথায়? এটাতে, এখানে এই যে ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ, এটা আমি কেউ দিয়েছি দেখাচ্ছি। এই যে এটা অনেক বেশি সাদা না, আমার এটা কিন্তু অত বেশি সাদা না। আমি ওই সাদাটা, এই সাদাটা কমিয়ে দিয়েছি কেন জানেন? সাদাটা যদি ফুল সাদা থাকে, দেখেন, যদি এটা ফুল সাদা থাকতো তাহলে আমি একটু হাইলাইট কম হচ্ছি, ঠিক না? এটা একটু ব্ল্যাক করে দেওয়ার কারণে আমাকে একটু হাইলাইট দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এর জন্য আমি কি করেছি, জাস্ট এখানে আরেকটা, এই যে এখানে আরেকটা ইয়া নিয়েছি ব্ল্যাক, একটু অপাসিটি কমিয়ে দিয়েছি, হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অপাসিটি কমিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? এটা তো অপাসিটি কমাই দিয়েছে। কোনটা? এটা ওইটা কমা দিলে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, ট্রান্সপারেন্ট হয়ে গেলে এটা তো মানে গ্লাসের মতো পাশ থেকে বসে দেখা যাবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।